নমস্কার, আমি এসে গেছি আজকে লাইভে। আমি জুলিয়া। সকলেই হয়তো আপনারা যারা আসেন রেগুলার লাইভে তারা হয়তো চেনেন আমাকে। আচ্ছা, যেটা প্রথমেই বলছি যে আজকে প্রথমেই আপনাদের জানাই শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং বড়দের প্রণাম। নতুন বছরের বাংলা শুভ নববর্ষের প্রথম লাইভ এটা আমার, তাই সকলের কাছে আমি আমার শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠানটা। আচ্ছা, আপনারা প্রথমে একটু আমাকে যারা যারা আছেন জানিয়ে দেবেন যে আমি প্রপারলি আমাকে দেখা যাচ্ছে কিনা, কথা শোনা যাচ্ছে কিনা, একটুখানি কাইন্ডলি জানিয়ে দেবেন। হ্যাঁ, কারণ আমি আপনাদেরকে আগেও বলেছি যে মানে কমেন্ট সেকশনটা আমি সবসময় দেখতে পারি না, কেন আমি জানি না, যার জন্য দেখাচ্ছে স্লো কানেকশন। হ্যাঁ, আমি বুঝতে পারছি না কেন জিও 5G যে কেন স্লো কানেকশন হয় সেটা আমার মাথাতে ঢোকে না অনেক সময়। আচ্ছা, যাই হোক, মৌসুমী ভট্টাচার্য চৌধুরী ওয়াচিং। আচ্ছা, থ্যাংক ইউ মৌসুমী ম্যাডাম, আপনি আছেন। আচ্ছা, আর যারা যারা আছেন তো তাদেরকে আমি সব দেখতে পাচ্ছি না বলে তাদেরকে আমি এক্ষুনি নামটা বলতে পারছি না। আর যারা যারা এখনো এসে পৌঁছননি তারা আস্তে আস্তে জয়েন করুন। আমি আর 1-2 মিনিট দাঁড়িয়ে যাব, তারপরে কিন্তু আমি শুরু করছি, ঠিক আছে? কারণ দেরি হয়ে গেলে আমার ওদিকে আমি মানে শেষ করতে পারি না, শেষ করতে দেরি হয়ে যায়। আমি যতগুলো ঘটনা নিয়ে আসি বলে ঘটনাগুলো বলতে পারি না, যার জন্য আজকে আমি ঠিক করেছি প্রথম থেকে বেশি মানে দেরি করব না আর কি। আচ্ছা, কতজন দেখছেন বা কতজন এখনো এসে পৌঁছেছেন আমি সঠিকভাবে দেখতে পাচ্ছি না। আমি কমেন্ট সেকশন আগেই বললাম না, বুঝতে পারি না, যার জন্য না খুব প্রবলেম হয় আমার, বুঝতে পারছি না। যাই হোক, এখন তো আমি বুঝতে পারছি না কেউ আছেন কি না, কতজন দেখছেন সেটাও আমি বুঝতে পারছি না। ঠিক আছে, আপনারা আস্তে আস্তে জয়েন করুন। আমি আস্তে আস্তে বোধহয় কথা বলতে বলতেই অলরেডি আমি দেখলাম 1-1.5 মিনিট হয়ে গেছে। আমি আস্তে আস্তে স্টার্ট করে দিই, ঠিক আছে? আমি 9:30টার মধ্যেই কেন আসি, কারণ কি, নালে ওদিকে রাত্রি হয়ে গেলে আপনাদেরও প্রবলেম হয় আর আমারও তো প্রবলেম হয়। আচ্ছা, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন বছর সকলের ভালো কেটেছে তো? আমি সকলের সঙ্গে তো আমার ফেসবুকে যোগাযোগ নেই, সেই জন্য হয়তো আমি বুঝতে পারি না। যাই হোক, সকলে আশা করি ভালো আছেন, আমাদের গ্রুপের সকলে। আচ্ছা, তাহলে আমি শুরু করে দিচ্ছি। আমাকে একটু সবাই শুনতে পাচ্ছেন কিনা, একটুখানি ক্লিয়ার আছে কিনা সব কিছু একটু বলে দিন, তাহলে আমি শুরু করব। আমি কমেন্টগুলো না কিছু দেখতে পাচ্ছি না, একটু কেউ আমাকে একটু বলে দেবেন যে প্রপারলি আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে আমি বুঝতে পারছি, কিন্তু শোনা যাচ্ছে কিনা না আমি বুঝতে পারছি না। একটু যদি আপনারা বলে দেন তো খুব ভালো হয়, আমি বুঝতেই পারছি না। যাই হোক, আশা করছি শুনতে পাচ্ছেন, কারণ আমি তো বুঝতে পারছি না কতজন দেখছেন বা কতজন কেউ কিছু আছেন কিনা। একটু কেউ জানিয়ে দেবেন তো যে কথাগুলো শোনা যাচ্ছে কিনা, নাহলে আমি স্টার্ট করতে পারছি না। আচ্ছা, ঠিক আছে, আমি কিন্তু শুরু করে দিচ্ছি। হ্যাঁ, কারণ আমি বুঝতে পারছি না, কিছু কমেন্ট সেকশনও দেখতে পাচ্ছি না। যদি আমি শুরু না করি মুশকিল হয়ে যাচ্ছে, ঠিক আছে? আমাকে খালি স্লো কানেকশন দেখাচ্ছে, কেন আমি জানি না, স্লো কানেকশন দেখাচ্ছে। আচ্ছা, যাই হোক, আমি শুরু করে দিচ্ছি। আপনারা একটুখানি পারলে একটা কমেন্ট করে দেবেন যে হ্যাঁ বুঝতে পারছেন। আমি দেখতে পাচ্ছি যারা দেখছেন, আমি ছবিগুলো দেখতে পাচ্ছি, কিন্তু নাম তো বুঝতে পারছি না, ওই জন্য বলতেও পারছি না। মধুমিতা রয় ওয়াচিং দেখতে পাচ্ছি এবার। আচ্ছা, ঠিক আছে মধুমিতা ম্যাডাম, আপনিও দেখছেন, ভালো লাগলো। আপনারা একটু জানিয়ে দিন তো যে বুঝতে পারছেন কিনা, আমার কথাটা শুনতে পাচ্ছেন কিনা। শোনা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, এটুকুই জানতে চাইছিলাম। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম, শোনা যাচ্ছে বলে দিয়েছেন, এটার জন্যই আমি ওয়েট করছিলাম। আচ্ছা, তাহলে আমি স্টার্ট করছি, ঠিক আছে? প্রথমে আমি আজকে যে ঘটনাটা বলবো, আমি তো অনেকদিন বাদেই এলাম, সকলেই আমাকে প্রশ্ন করেছেন যে এতদিন দেরি কেন, এত দেরি করেছি কেন। তার কারণটা হলো আমি কয়েকদিন ছিলামও না, আর একটু প্রবলেম ছিল, বিভিন্ন কারণে আমি আগের লাইভটা করতে পারিনি, অনেকদিন দেরি হয়ে গেল। যাই হোক, তাও আজকে আমি লাইভে এসে পড়েছি।
আপনাদের সঙ্গে না মানে ঘটনা না বলতে পারলে বা একটুখানি লাইভে না আসতে পারলে না মনটা ভালোও লাগে না। যাই হোক, প্রথমে আজকে যে ঘটনাটা আমি বলবো এটা হলো সুন্দরবন এলাকার একটা ঘটনা। আমি প্রপার জায়গাটা আমি বলছি না, কিন্তু সুন্দরবন মানে ক্যানিং থেকে নেবে যেটা যেতে হয় আর কি ওপারে, সেখানকার কিন্তু একটা ঘটনা। আমি একদম জায়গাটা বলছি না, ঠিক আছে? আমাকে যিনি ঘটনাটা পাঠিয়েছেন, কারণ ঘটনাটা খুব একটা কিন্তু পুরনো নয়, হ্যাঁ, বোধ হয় বছর 10-12 হয়তো পুরনো হবে, 15 বছরে পুরনো হবে, যার জন্য ঘটনাটা হয়তো ওখানকার লোকরা, যেহেতু ওখানকার লোক সংখ্যা কম, সেহেতু অনেকেই না ওখানকার ঘটনাগুলো জানেন। হয়তো আমি যদি এখন বলে ফেলি সবকিছু ক্লিয়ার, হয়তো ওখানকারও যদি কেউ শোনেন তাদের মানে আমাকে ওই জন্য অ্যাকচুয়াল জায়গা, নাম এগুলো বলতে বারণ করা হয়েছে, ঠিক আছে? যাই হোক, তবু আমি এটা বলছি। তা ওই সুন্দরবন এলাকায় মানে একটা, তখন কিন্তু এখনকার মতো এত শহর ওখানটা ছিল না, মানে প্রত্যন্ত গ্রাম অঞ্চল ছিল ওখানটা, মানে সজনেখালি, ঝড়খালি, এই সমস্ত অঞ্চলগুলোর কথা বলছি আমি। ওখানে যেমন আপনারা সবাই জানেন যে জলে কুমির আর ডাঙায় বাঘ, এই নিয়েই হচ্ছে ওখানকার মানুষদের সরি মানে জীবন কাটে মোটামুটি। তা ওখানে একটা ফ্যামিলি ছিল, যেই ফ্যামিলিটা মানে আমাকে যিনি বলেছেন তাদের খুব পরিচিত একটা ফ্যামিলি ওখানে ছিল। সেই ফ্যামিলিটা কিন্তু মানে চাষাবাদ করে মোটামুটি ওখানকার তারা দিন গুজান করতো। আর খুব একটা মানে যে বর্ধিষ্ণু তা না, মোটামুটি খেয়ে পড়ে চলতো, এরকম একটা জায়গা, মানে একটা মানে ফ্যামিলি ছিল। তাদের মধ্যে তার মানে ভদ্রমহিলার মানে যার যার কথা আমি বলবো, সেই ভদ্রমহিলার ছেলে, 2 ছেলে আর তার স্বামী ছিল। কিন্তু যথারীতি ওখানকার মানুষদের যা হয় ম্যাক্সিমাম, তার স্বামীরও মৃত্যু হয়েছে বাঘের পেটে। তারা মধু টধু আনতে যায়, আনতে গিয়ে সেখানে মানে তিনি বাঘের পেটে তার মৃত্যু হয়েছে, মানে ভদ্রমহিলার স্বামী। তার পরবর্তীকালে উনি তার 2 ছেলেকে নিয়ে ওখানে সংসার মানে বাস করেন। এবারে যেটা হয়েছিল, ওনার বড় ছেলে কিন্তু পড়াশুনো শিখেছিলেন। বড় ছেলে পড়াশুনো শিখে ওখানে উনি ঠিক করেছিল যে আমি শুধু চাষ টাস করবো না, আর ওর ভাই, তারপরে ওনাদের যে আরো কাকা জ্যাঠারা ছিল আশেপাশে, যারা সব মানে মোটামুটি পাশাপাশি আত্মীয় স্বজনরা ছিল, তারা কিন্তু সব চাষাবাদ করতো। কিন্তু যেহেতু ওনার বড় ছেলে লেখাপড়া শিখেছিল তৎকালীন সময়, ওখানকার থেকে মানে গরিব ঘরে হয়েও উনি পড়াশোনা শেখার খুব ইচ্ছা ছিল ছেলেটির, এবং ভেবেছিল সে পরবর্তীকালে ব্যবসা করবো বা কিছু একটা করব। কিন্তু ভাগ্যের পরিহাসে ওকে সেটা তার মানে মনস্কামনা পূর্ণ করতে দেয়নি। মানে সেই ছেলেটি যেটা ভেবেছিল যে আমি একটা প্রতিষ্ঠা পাবো বা চাকরি করব বা ব্যবসা করব, সে চেষ্টা করেছিল, কিন্তু সেটা ভাগ্যের পরিহাসে সে সেটা করতে পারেনি, তার লক্ষ্যে পৌঁছতে পারেনি। কি করে না, এই ছেলেটি যখন ব্যবসা করবে ঠিক করেছিল পড়াশোনা করার পর একটা নির্দিষ্ট সময়, তারপরে হঠাৎ একদিন দেখা যায় মানে শোনা গেল বা দেখা গেল যে ছেলেটি তার ঘরের মধ্যে রাত্রিবেলা মানে বিষাক্ত কিছু খেয়ে আত্মহত্যা করে, এই বড় ছেলেটি। আর ওই ওর মা, যেহেতু বাবা নেই, 2 ছেলেকে নিয়ে তার সংসার, যা হয় মাও পাগলের মতন হয়ে যান। কিন্তু আস্তে আস্তে সময় তাকে একটু একটু করে ধাতস্থ করে দেয় মানে প্রাত্যহিক জীবনযাপন করার জন্য। তিনি তার ছোট ছেলেকে নিয়েই আস্তে আস্তে জীবনযাপন করার, সাধারণভাবে জীবনযাপন করার চেষ্টা করেন। এই ছেলেটি একটা বিষাক্ত কিছু মানে যেহেতু ওনাদের কাকা জ্যাঠাদের সবার একটা মানে চাষাবাদ ছিল, ব্যবসা, তাদের পৈতৃক একটা মানে তাদের রুজি রোজগারের জায়গা, সেখান থেকে কোনোভাবে একটা বিষাক্ত কোনো ওই সার জাতীয় কিছু খাক বা ফলিডল জাতীয় কিছু একটা ওরা খেয়ে ছেলেটি দেখা যায় মুখে গ্যাজলা উঠে মারা যায়। ওরকম একটা সুন্দর তরতাজা প্রায় 25, 26 বা 28 বছরের মধ্যে বয়স ছিল তখন তার। আর মা তখন পাগলের মতো হয়ে যায়। কিন্তু আশ্চর্যের ঘটনা হলো, যে ছেলেটি সুইসাইড করে ওনার বড় ছেলে, ওর নাম ছিল শ্যাম। শ্যাম কিন্তু কাউকে বলে যায়নি সে কেন
মারা যায়, সে কেন সুইসাইড করে, তার কি কষ্ট ছিল, এটা কিন্তু সে কিছু লিখেও যায়নি বা বলেও যায়নি। তার ফলে কি হয়, কেউ বুঝতে পারেনি যে শ্যাম কেন মারা গেল। এটা কিন্তু তার নিজের মা এবং ভাই তারাও বুঝতে পারেনি। মনে কষ্ট চেপে রেখে রেখে 5 মাস 6 মাস কেটে গেল। এবার ঘটনাটা আস্তে আস্তে বলছি কি ঘটনা ঘটতে শুরু করলো। একদিন মানে প্রায় 5-6 মাস হয়ে গেছে, ভদ্রমহিলা পাগলের মতো হয়ে গেছিলেন, আস্তে আস্তে একটু ধাতস্থ হয়েছেন ছোট ছেলেকে নিয়ে। ছোট ছেলেও ওই কাজকর্ম করে, ওই চাষাবাদের কাকা জ্যাঠার সঙ্গে জমি চাষও করে, আবার নদীতে মাছও ধরে, আবার ওই মধু টধু আনতে ওদের যে একটা পৈতৃক মানে একটা নিয়ম আছে মানে কাজকর্ম করা, সেগুলোও করতে যায়। সব মিলিয়ে মিশিয়ে আস্তে আস্তে তাদের কাজ চলতে থাকে। যাই হোক, এই করতে করতে মোটামুটি ধাতস্থ যখন হয়ে যায়, মোটামুটি 6 মাস 7 মাস কেটে যায়, 7 মাস 8 মাস প্রায় পড়েছে। তখন একদিন হঠাৎ রাত্রিবেলা, তখন গরমকাল ছিল, উনি জানলা খুলে শুয়ে আছেন, আর ওখানকার মানে নদী আছে এক পাশে, নদীর বাড়ি, তাদের বাড়ি। এবার হঠাৎ একদিন রাত্রিবেলা উনি দেখছেন ঘুমটা ভেঙে গেছে, মানে শ্যামের মা দেখছেন জানালাটা খোলা, একটা পাতলা কাপড়ের পর্দা মতো দেওয়া ছিল। পর্দাটা সরিয়ে বাইরে জানলার যে ওই শিকগুলো থাকে না, জানলার শিক, ওই শিকটা এরকম ধরে শ্যাম বলছে, মা আমার খুব খিদে পেয়েছে, আমাকে খেতে দেবে? ও মা, মা। উনি তো ঘরে ঘুমিয়ে থাকেন, যে একটা চৌকি মতো ছিল, উনি ঘুমাচ্ছিলেন। হট করে ঘুমটা ভেঙে চোখটা তাকিয়ে দেখছে শ্যাম ওরকম মানে জানলা ধরে এরকম মা মা করে ডাকছে আর বলছে, মা আমার খুব খিদে পেয়েছে, আমায় খেতে দেবে? উনি হঠাৎ লাফ দিয়ে বিছানায় বসেছেন, বসে বলছেন যে তোর খিদে পেয়েছে, তুই খাসনি আজকে? বলেই কয়েক মুহূর্ত কথা বলেই ওনার মাথায় এসছে, আরে শ্যাম তো নেই, শ্যাম তো মারা গেছে, তাহলে শ্যাম কি করে এলো? এই কথা বলতে বলতেই দেখছেন উনি যখন হেঁটে মানে উঠে বিছানা থেকে নেবে ওই জানলার গড়াদের কাছে গেছেন, গিয়ে দেখছে ফাঁকা, কেউ কোথাও নেই। তখন উনি ভেবেছেন ওনার তো বোধহয় সবসময় যা হয় মায়েরা কি একটা ছেলের জন্য মন খারাপ, সবসময় চিন্তা ভাবনা, হয়তো তার বোধহয় মানে মনের জন্যই ওরকম একটা স্বপ্ন দেখেছেন বা একটা ঘোরে কিছু একটা হয়েছে। এই হওয়ার পরে উনি তো সারা রাত আর ঘুমোতে পারেননি। সকালে উঠে কাউকে উনি কোনো কথা বলেননি, নিজের মনেই রেখেছেন, কারণ এইসব কথাগুলো বলার নয়, এগুলো বললে কেউ বিশ্বাসও করবে না বা লোকে হাসবে বা অনেকে অনেক কিছু বলবে, পাগল বলবে, এই সমস্ত, তাই উনি কিচ্ছু বলেননি। আবার ঠিক দিন 2 গেছে, দিন 2 বাদে আবার ওরকম রাত্রিবেলা উনি ঘুমোচ্ছেন, হট করে দরজায় যেন মনে হচ্ছে টোকা দিচ্ছে, টক 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 করে। উনি ঘুমটা ভেঙে গেছেন, ভেঙে যেটা হয় জানলার দিকে তাকিয়েছেন, কারণ দরজা তো বন্ধ, জানলার দিকে তাকিয়েছেন, তাকিয়ে দেখছে ওইভাবে শ্যাম আবার ওই পর্দাটা সরিয়ে দুটো গড়াদের উপর ধরে বলছে, মা আমার খিদে পেয়েছে, একটু খাবার দেবে না? আমি বারবার বলছি একটু খাবার দাও না মা। তখন উনি উঠে বলছেন, কি হলো? তখন উনি উঠে এবারে উনি সঙ্গে সঙ্গে ওনার মাথায় এসে গেছে শ্যাম তো নেই। তখন উনি বলছেন, তুই চলে যা, তুই চলে যা, তুই তো বেঁচে নেই, তুই তো মরে গেছিস, তুই কেন আসছিস আমার কাছে? তুই যখন মরেছিস তুই চলে যা বলে উনি চিৎকার করেছেন। উঠে উনি আবার গেছেন ওই জানলার ধারে চিৎকার করতে করতে, গিয়েছেন বাইরে পরিষ্কার, বাইরে যে একটা আলো আসে, জ্যোৎস্নার আলোটা দেখতে পাচ্ছেন পুরো পরিষ্কার। এরকম 2 দিন ঘটনাটা ঘটলো। এইবার উনি ভাবলেন, না এটা তো আর এরকম ভাবে চুপচাপ থাকা যাবে না, কিছু একটা সমস্যা হচ্ছে। তখন উনি পরের দিন সকালবেলা একজনকে বলেছেন, মানে ওনার ছেলেকে বলেনি, কারণ ছেলে নাহলে ভয় পাবে, যতই ছেলে তো বয়সে ছোট, ছেলেকে বলেনি, উনি একজনকে বলেছেন যে জানো এরকম এরকম ঘটনা, আমি এদিকে 2 দিন দেখলাম যে এরকম আমার ছেলে শ্যাম না এরকম খেতে চাইছে এবং খুব মানে একটা ভয় পাচ্ছে, মনে হচ্ছে কষ্ট পাচ্ছে, ও ভালো নেই, ও আমাকে কিরকম করে যেন বলছে, ওর মুখ টুকগুলো কিরকম দেখলাম আমি, কিন্তু কয়েক মুহূর্ত দেখতে পাচ্ছি, তারপর কিন্তু মিলিয়ে যাচ্ছে। তখন
যাকে বলেছে তিনি সেই ভদ্রমহিলা ওনাকে বলছে, এক কাজ করো, ও বোধহয় খেতে চাইছে, ও বোধহয় খিদে মানে খেতে মানে আত্মার খাবার চাইছে, পাচ্ছে না, তুমি এক কাজ করো না, রাত্রিবেলা গিয়ে শোয়ার আগে ওইখানে একটা জায়গায় বলেছে, ওইখানটা নদীর পাড়ে একটা জায়গা ফাঁকা, ওখানে একটু খাবার দিয়ে এসো না, দেখো না যদি তাদের বন্ধ করে ও খাবারটা পেয়ে। যাই হোক, এই কথা শোনার পরের দিন রাত্রিবেলা কি করেছে, উনি ওনার মতো করে রান্না বান্না করে, শ্যাম যা যা খেতে ভালোবাসতো, শ্যাম খুব ডাঁটা যা কি ডাঁটা হয় না, মানে সজনে ডাঁটা টাইপের ডাঁটা, এই ডাঁটার তরকারি খেতে খুব ভালোবাসতো, আর মাছ যা যা ভালোবাসতো এইসব করে উনি একটা থালায় করে গিয়ে, মাটির একটা থালায় করে গিয়ে ওইখানে রাত্রিবেলা রেখে দিয়ে এসেছেন, এসে শুয়ে পড়েছেন, আর কিচ্ছু বলেননি, দেখা যাক কি হয়। ওই রাত্রে কিন্তু আর কোনো কিছু মানে শ্যাম ডাকে উনি কিছুই না, কিন্তু উনি পরের দিন ভোরবেলা কাক ভোরে যখন মানে আলো ফোটেনি, মানে একদম অন্ধকার, উনি প্রায় সজাগ ছিলেন সারা রাত দেখবেন বলে, ওই অন্ধকারের মধ্যে গেছেন, মানে প্রায় একটু আলো আলো হবে, মানে 4টে বাজেনি, সবে মাত্র 3:30 4টে বাজে, তখন উনি গেছেন, গিয়ে দেখতে গেছেন, দেখি তো ওটা খেয়েছে কিনা আমার ছেলে, মায়ের মন যতই হোক, উনি গিয়ে দেখছেন মানে থালাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে খাওয়া, শুধু খাওয়া বললে হবে না, মানে আমরা ভাবতেই পারি বা বলতেই পারি তর্কের খাতিরে ওইখানে তো জীবজন্তু মানে কুকুর বেড়াল অনেক কিছুই যায়, তা তো খেতেই পারে, ভাত তার তো না খাওয়ার কিছু নেই, কিন্তু উনি বলছেন কুকুর বেড়াল যদি খাবারটা খায় তার খাওয়াটা একরকম, আর মানুষ খেলে তার খাওয়াটা একরকম, কারণ উনি বলছেন ওই মানে শ্যামের মা বলছেন, যিনি আমায় ঘটনাটা বলেছেন, শ্যাম যে ডাঁটা খেতে ভালোবাসতো, ওই ডাঁটাগুলোকে চিবিয়ে ছিবড়ে করে পাশে ফেলা রয়েছে, ওইটা কিন্তু যদি কোনো কুকুর খায় বা যে কোনো পশুর খায় তাহলে কিন্তু ওইভাবে ডাঁটা কখনো চিবিয়ে খাবে না। উনি বললেন, আমি বুঝতে পেরেছি এটা কিন্তু আমার শ্যামই এসেছে, আমার শ্যামই খেয়েছে, এটা আমি একদম মানে 100% আমি মানে 100% শিওর হয়েছিলেন যে ওনার শ্যামই খেয়েছে, কিন্তু এই কথার তো কোনো যুক্তি নেই, ওই জন্য তিনি আর কিছু বলেননি। এরকম করে না উনি মাঝে মাঝে কি করতেন, 2 দিন 3 দিন 4 দিন অন্তর বা সপ্তাহে 1 দিন করে না ওরম খাবার দিয়ে আসতেন, কিন্তু তারপরও একদিন আবার উনি রাত্রিবেলা ওরকম দেখেন শ্যাম ওনার খাটে, এবার ঠিক বাইরে না, ঠিক ওনার পায়ের কাছে দাঁড়িয়ে আছে, এবং শুধু দাঁড়িয়ে আছে না, আরেকদিন উনি দেখেছেন ওনার মানে উনি ঘুমোচ্ছিলেন, হঠাৎ ওনার মাথায় এরকম কেউ একটা হাত দিয়েছে, ঠান্ডা একটা শীতল হাতের স্পর্শ, উনি চট করে ঘুমটা ভেঙে গেছে, ভেঙেই 1 সেকেন্ডের জন্য দেখেন ওনার ছেলে ওনার মাথায় হাত দিয়েছে, আর একদিন পায়ের কাছে ওনার পায়ে হাত দিয়েছে, ঠান্ডা শীতল একটা হাত। এবার উনি গিয়ে আবার ওনাদেরকে বলেছেন, শুধু ওনাকে নয়, এবার ওনাকে বলার পর যে ভদ্রমহিলা পাড়া প্রতিবেশিনী তাকে বলার পর তিনি তার আরেকজনের মানে কাছে উনি নিয়ে গেছেন, চলো তোমার এই সমস্যাটা তাকে বলবে, তিনি এগুলো জানেন অনেক কিছু গুণিন টুনি তিনি জানেন, তাকে তুমি বলবে, কারণ এইসব ঘটনা না, এই ভদ্রমহিলা খুব সাহসী ছিলেন শ্যামের মা, তিনি পছন্দ করতেন না কাউকে বলার, কারণ উনি বলতেন এইসব ঘটনার কোনো কথার কোনো মানে নেই, লোকে বিশ্বাস করবে না, লোকে আমাকেই হয়তো পাগল ভাববে, যার জন্য আমি এগুলো কাউকে বলবো না, বলতে চানও নি উনি, কিন্তু ওই ভদ্রমহিলার কথায় উনি মাঝে মাঝে খাবার দিতেন, তখন কিন্তু ওইভাবে আর খাবার চাইতো না, কিন্তু ঘরের মধ্যে চলে এসে ওর ছেলে কিন্তু শ্যাম ওনার মাথায় পায়ে ঠান্ডা হাত বোলাতো। এই কথা দেখে দেখে না একটু ব্যাপারটা ভালো লাগছে না, উনি তখন ছোট ছেলেকে কিচ্ছু বলেননি, বলে ওই ভদ্রমহিলাকে বলা, ভদ্রমহিলা ওনার কাছে নিয়ে গেছে একজনের কাছে, যে তুমি চলো তোমাকে ঘটনাটা বলো। এবার উনি এই ঘটনাটা যখন ওই ভদ্রলোক গুণিনকে বলেছেন, তখন তিনি বলছেন, আপনি খুব ভুল কাজ করেছেন, যে প্রত্যেক দিন মানে মাঝে মাঝে প্রত্যেক দিন না হলেও আপনি প্রায়ই যে ওকে রাত্রে খাবার দিয়ে আসছেন, এটা ভুল কাজ করেছেন। কোনো মৃত ব্যক্তিকে প্রথমত কখনো এইভাবে খাবার মাঝে মাঝে দিতে নেই, হতে পারে বাৎসরিক কাজের দিন একদিন দেওয়া হলো, বা ওনার যে কোনো মানুষের মৃত্যু হয় সে মৃত্যুর দিনে একটা দিন তার সেই দিন তাকে একটু মিষ্টি দেওয়া জল দেওয়া হলো, ঠিক আছে, কিন্তু প্রত্যেক দিন বা প্রায়ই কোনো মৃত ব্যক্তির ফটোর সামনে হোক বা তার উদ্দেশ্যে কোনো জায়গায় হোক একেবারেই খাবার দেওয়া উচিত না, তাতে কিন্তু তার আত্মা শান্তি পায় না, আত্মার টান থাকে, মানে ইহলোকের টানে সেই আত্মা যেতে পারে না।
আপনি বিশাল ভুল কাজ করেছেন, আর কখনো এটা করবেন না। তখন উনি বললেন যে আমি তো এই দিদির কথা এই দিদিকে বলেছি, দিদি বললেন বলে, আর আমার ছেলে খেতে চাইছিল, রোজই জানলার ধারে সে বলতো মা আমার খিদে পেয়েছে, মা খেতে দাও, সেই জন্যই আমি খাবার দিয়েছি। বলছে না, এটা আপনার ছেলে খেতে চায়নি, আপনার ছেলে তো মৃত, আপনার ছেলে কখনো খেতে চাইতে পারে না, এটা কিন্তু ওর মৃত আত্মা, প্রেত আত্মা খেতে চাইছে। আর প্রেত আত্মা কখনো ভালো আত্মা হতে পারে না, সে আজ না হোক কাল কোনো ক্ষতি করবে আপনার সংসারে, কারণ সে আপনাদের মোহ ছেড়ে দিতে পারছে না। হয় সে কাউকে টেনে নিয়ে যাবে, অথবা সে কোনো ক্ষতি করবে, অথবা এটা কখনো করবেন না। ঠিক আছে, আপনারা এসেছেন, আমি দেখছি ব্যাপারটা, আপনি প্রথমে একটা কাজ করুন। উনি বললেন যে তখন এই ঘটনার পরে, আমি আগেই বললাম 7-8 মাস হয়ে গেছিল, আর মাস 3-4 বাদে ওর বাৎসরিক হওয়ার কথা ছিল, 4 মাস হয়তো বাদে। বলল এই 4 মাস আমি একটা জিনিস, মানে উনি কিছু করে দিলেন, বলছি, যাতে সে আর আপনাকে এই মুহূর্তে উপদ্রব করতে না পারে। প্রথমেই বাৎসরিক হয়ে গেলেই ওকে গিয়ে বাৎসরিক কাজটা করে গয়ায় গিয়ে পিণ্ডদান করে আসুন, তারপর আমি দেখছি। যথারীতি বাৎসরিক কাজটা ভালোভাবে করে ওরা, আমার ভাই করলো, করে গয়ায় গিয়ে ভাই পিণ্ডদান করে এলো। কিন্তু কি হবে, কোনো সুরাহা হলো না। গয়ায় পিণ্ডদান করার দিন 10 মধ্যেই আবার ওনার মা যথারীতি ওনার ছেলেকে দেখতে পেল। ছেলে আবার সেই দরজার ওখানে জানলায় পর্দা সরিয়ে বলছে, মা তুমি আমায় খাবার দেওয়া বন্ধ করে দিলে, আমার ভীষণ খিদে পায় মা, বড় খিদে আমার। তখন উনি রেগে গিয়ে বলছেন, তুই বেরিয়ে যা, তোকে আর একদম খাবার দেবো না। কেন, মরার সময় মনে ছিল না? মরার সময় বুঝতে পারিসনি? আজকে মরে গিয়ে আমাকে জ্বালিয়ে এখন জ্বালাতে এসছিস? আমাকে তো সব শেষ করে দিলি, তুই চলে গিয়ে কেন তুই মরে গেলি? বলে উনি যা তা মুখটুক করলেন। এই কথা বলতে বলতে কিন্তু ও নেই, ও একদম পরিষ্কার কোথায় বিলীন হয়ে গেছে। কিন্তু উনি ওনাকে বলে দিয়েছিলেন, ওই ভদ্রলোক, যে আপনি কিন্তু শক্ত থাকবেন, আপনি একদম নরম হবেন না। যাই হোক, এরকম তো করলো, কিছুতেই তো মিটলো না। ওই ঘটনা আবার ঘটলো গয়া পিণ্ডদানের পরেও। ওনাকে আবার বলা হলো, দেখুন কিছু তো হলো না, কিছুই তো, আবার তো এই ঘটনা হলো, ও খাবার চাইছে এসে। তখন উনি বললেন, আপনারা পুষ্করে যান, প্রেতশিলায় যাবেন, পুষ্করে যাবেন, গিয়ে ওর মানে প্রেতাত্মার শান্তি হচ্ছে না, ওই বিশেষ একটা নিয়ম আছে, সেই ওখানে গিয়ে বলবেন বিশেষভাবে ওর একটা আত্মার পিণ্ডদান দরকার আছে, নাহলে কিন্তু হবে না। যাই হোক, ওনারা গিয়ে ওখানে গিয়ে সব যা যা করার, মানে ওনার মানে দেওর ছিলেন তিনি এবং ওনার ছোট ছেলে সবাই মিলে গিয়ে যা যা করার প্রেতশিলা, গয়াতে এবং পুষ্করে সব জায়গায় পিণ্ডদান করে এলেন। তারপরে এই ভদ্রলোক বলে দিলেন, যা করেছেন, আমি একটা জিনিস করব, কিছু বললেন, আমি আপনার বাড়িটা বন্ধন করে দেব, যাতে কোনো আর ওর অশুভ আত্মা থাকলেও যাতে আপনার বাড়ির ওপর সেই প্রভাব ফেলতে না পারে বা আপনাদের কাছে পৌঁছাতে না পারে। কিন্তু একটা কথা, 6 বছর চলবে এই মানে বন্ধনটা, আপনার বাড়ির বন্ধনটা। যদি 6 বছরের পর হয়ে যায়, 6 বছরের পরে কিন্তু এই বন্ধনের কোনো কাজ থাকবে না। তখন আমি যদি থাকি তো ভালো, আপনারা যদি প্রয়োজন মনে করেন আবার করাবেন, অথবা সেই সময় বুঝে শুনে যদি আপনাদের আবার করাতে হয় তাহলে কিন্তু করাতে হবে। আর যদি এই 6 বছরের মধ্যে ও আপনার ছেলের আত্মা বিলীন হয়ে যায়, মানে আর টানটা এখানে না থাকে ইহলোকে, তাহলে আর কোনো সমস্যা আপনার নেই। এইবার কি হলো, আসল ঘটনা কিন্তু এবার একটা শুরু হলো। ওখানে যখন এইভাবে মানে পিণ্ডদান টান করে আসা হলো, সব ঠিক আছে, বাড়ি বন্ধন হলো, সেটাও ঠিক আছে। প্রায় মাসখানেক বা দিন 25 এরকম উনি বলেছিলেন আমাকে, কোনো সমস্যা নেই, বাড়িতে কোনো সমস্যা হচ্ছে না। তখন ওনারা ভেবে নিলেন তাহলে বোধহয় ঠিক আছে, আর কোনো সমস্যা বোধহয় হচ্ছে না, ওর আত্মাটা নিশ্চয়ই বিলীন হয়ে গেছে, শান্তি পেয়ে গেছে ইহলোক থেকে। কিন্তু হঠাৎ একটা ঘটনায় সকলকে ভীষণভাবে নাড়া দিল। কিভাবে না, সেদিন কি ছিল বোধহয়, সম্ভবত একটা কোনো অমাবস্যার দিন ছিল, মানে ভীষণ একটা মানে একটা খুব মানে নাকি একটা অমাবস্যা অনেকগুলো হয়তো, তা ওই একটা অমাবস্যা নাকি খুব গুরুত্বপূর্ণ একটা দিন ছিল অমাবস্যার। হঠাৎ ওই অমাবস্যার দিন মাঝরাত্রে হই 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 শোনা গেল।
কি ব্যাপার, মানে ঘটনাটা ঘটছে হয়তো সন্ধ্যে থেকেই ঘটনাটা ঘটেছে বা তার বিকেল থেকেই ঘটনাটা ঘটেছে। ওইখানে ওনাদের অঞ্চলেই, ওই সুন্দরবনের যেখানে ওরা থাকতো ওই অঞ্চলেই একজন শিবু বলে একটি ছেলে, মানে একটু মানে বয়স মোটামুটি মাঝারি বয়স, প্রায় হয়তো 40-45 বয়স হবে, শিবু বলে একটি ছেলে। সে নাকি দুপুর থেকে, মানে দুপুর মানে তার সেদিন সকাল থেকেই বলা যেতে পারে, নিখোঁজ। ও বাড়ি আসেনি, মানে এই আসবে, বাড়ির লোক ভাবছে এই আসবে, আসেনি। মানে ও নাকি লাস্ট দেখা গেছে ওকে, ও নাকি স্নান করতে যায় বলে বাড়ি থেকে বেরিয়েছিল। ওদের তো ওখানে সব বিভিন্ন নদী টদী থেকে স্নান টান করে, দুপুরবেলা বেরিয়েছিল স্নান করে এসে ভাত খাবে, কিন্তু সেই যে স্নান করতে যাবে বলে তারপর থেকে সে কিন্তু আর ফেরেনি। এইবার সারা সন্ধে সারা রাত্রি প্রায় খোঁজা হয়েছে। রাত্রিবেলা তখন প্রায় মোটামুটি 12টা-1টা বাজে। সকলেই খুব হই হই চই দেখছেন, এই স্বামীর মা দেখছেন, শুনতে পাচ্ছেন যে খুব হই হই হচ্ছে। কি ব্যাপার না, শিবুর বাড়ির লোকেরা থানা পুলিশ করছে, চারিদিকে করছে, যাচ্ছে, শিবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই হইচই হয়ে তখনই জানতে পারলেন যে শিবুকে তখন যে খুঁজে পাওয়া যাচ্ছে তার এ পর্যন্ত উনি জানতে পারেননি, কারণ উনি বয়স্ক মানুষ, উনি বাড়িতে থাকেন, উনি কিছু জানতে পারেননি। তারপরে ভোরের দিকে তখন প্রায় আলো ফুটেছে বা ফুটবে হবে, সেই সময় সকালে ভোরে ওই সব অঞ্চলে না সব ভোরে উঠে পড়ে, সবাই যে যার কাজে চলে যায়, মধু আনতে, তারপর মাছ ধরতে চলে যায়, বিভিন্ন কাজে চলে যায়, কাঠ কাটতে চলে যায়। উনি বলছেন, খুব চিৎকার, সবাই বলছে যে শ্যামের মা শিগগিরই চলো, নদীর পাড়ে চলো। বলছে কি হয়েছে, বলে চলো না দেখবে, চলো কি হয়েছে। উনি গেছেন দৌড়ে, গিয়ে দেখছে যে শিবু, যাকে তার আগের দিন দুপুর থেকে চান করতে যাওয়ার সময় থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যে পুকুরে স্নান করে ও আসবে এরকম একটা ব্যাপার বলে বেরিয়েছিল, সেই তোমার থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এই সময় গিয়ে দেখে যে শিবুর দেহটা তোলা হয়েছে বেশ খানিকটা দূরে একটা নদীর পাড়ে তুলে রেখেছে, মানে ওর বাড়ি থেকে অনেকটাই দূরে প্রায় তোলা আছে। শুধু তোলা নেই, শিবুর গলার মধ্যে মানে পুরো এরকমভাবে 4 আঙুলের পুরো দাগ, এরকম দুদিকে 4টে করে আঙুলের পুরো দাগ, মানে পুরো মানে মেরে ফেলার মতো, মানে বা কিছু একটা আঙুলের চিপে শ্বাসরোধ করার মতো দাগ। আর সব থেকে আশ্চর্য ব্যাপার, তার এত মানে কোমরে এতখানি পোর্শন পুরো পাকে নাকি ডোবা ছিল। কেউ নাকি রাত্রিবেলা সকালবেলা ওই ভোরের দিকে নদীতে যখন তারা যায় নৌকা নিয়ে, তখন দাঁড় টানতে গিয়ে কারোর দাঁড়ে নাকি ওই বডিটা আটকায়, তখন তারা দেখে দেখি এরকমভাবে পাকে আটকে আছে, মানে নদীর কাদাতে আটকে আছে। কিন্তু সব থেকে বড় কথা হলো যে এই শিবু কিন্তু এরা হচ্ছে ওইখানকার জলের মানুষ, মানে এরা সুন্দরবনের লোকরা জলের মানুষ, এদের জলে কখনো ডুবে মরা বা পাকে আটকে যাওয়া বা এরকম ধরনের ঘটনা কখনো ঘটে না। দুটো কারণ হতে পারে, এক, কেউ ওকে গলায় শ্বাসরোধ করে মেরে ফেলে পুকুরে ডুবিয়ে, এই নদীতে ডুবিয়ে দিয়েছে, এটা হতে পারে। আর হতে পারে কি না, পাকে আটকে গেছে। যদি দুটো কারণ, এবার সবাই ওখানকার লোকরা বলছেন যে যদি গলা টিপে মেরে ফেলে কেউ ফেলে দেয়, তাহলে ওই দুপুরবেলা ভর দুপুরেও স্নান করতে গেছিল যখন, সেই সময় ওইখানে কারা থাকতে পারে যে ওইভাবে ভর দুপুরে ওকে গলা টিপে মারবে, কারণ ফাঁকা জায়গা, তখনকার দিনে আরও ফাঁকা ছিল। আর ওই সব জায়গায় তো গ্রামবাসীরা যায়, ওখানে কোনো দুষ্কৃতিকারী থাকে না, সেক্ষেত্রে। আর সব থেকে বড় কথা হলো ওর গলার যে আঙুলের যে এই মানে চাপটা, প্রেশারটা, ওটা কিন্তু কোনো মানুষের আঙুলের প্রেশার না, মানে অদ্ভুত একটা দড়ি বা কিছু দিয়ে চিপে টেনে বাঁধা বা এরকম একটা কিছু, তার কিন্তু এরকম 4টে করে দাগ রয়েছে। এই একটা কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে, যদি ওর পা ওরমভাবে মানে কোমর অবধি পুঁতে যাবে, সেক্ষেত্রে স্নান করতে গেলে যদি কেউ ওপর থেকে ঝাঁপ জোরে না দেয়, বা ওই মানে গভীর জলে লোকে পাড়ে স্নান করে, যেখানে পার করা আছে নদীর কাছাকাছি স্নান করে, ওইভাবে তো পাটা মানে পুঁতে যেতে পারে না কোমর অবধি কেউ ঠুসে পুঁতে রাখলে তাহলে যেটা হবে। কি করে এই ঘটনা এইভাবে ওখানকার জলে যারা জীবন জলের মানুষ তাদের মৃত্যু হলো, এইটা নিয়ে কিন্তু কিছুতেই মানে পুলিশ অব্দি এসে তার কোনো সমাধান করতে পারল না। কিন্তু পরে জানা গেল, এর সমাধান হিসেবে পরে জানা গেল, ওর শিবুর খুব কাছের 2জন মানুষ ছিল, মানে তার বন্ধু ছিল, 2জন বন্ধু, তারাই
এই ঘটনাটা সকলকে পরবর্তীকালে জানিয়েছিল। এই শিবু নাকি মানে একটা মানে কাজটা করতো গিয়ে একটু সুদের যে ব্যবসা করে না, এরকম একটা ব্যবসা করতো শিবু। মানুষকে ওখানকার লোকেদের অর্থ চাষাবাদের জন্য বা যে কোনো সময় অর্থের প্রয়োজন হলে বেশ বেশি টাকায় সুদে টাকা ধার দিত। আর টাকা না শোধ করতে পারলে ও কিন্তু ভীষণভাবে মানুষকে একটা মেন্টাল টর্চার করতো, অত্যাচার করতো টাকাটাকে শোধ দেওয়ার জন্য। ঠিক এই শিবু নাকি কিছুদিন আগে তার এই যখন বছর দুয়েক আগে নাকি এই শ্যাম নাকি শিবুর কাছ থেকে বেশ কিছু টাকা ধার নিয়েছিল ব্যবসা করবে বলে। আর এই ব্যবসা করার জন্য ও নাকি যে টাকাটাকে ধার নিয়েছিল, ও একটা ব্যবসা নাকি শুরু করেছিল বলতে ও একটা সাইকেল রাখার স্ট্যান্ড হয় না, লোকে যারা শহরে যাবে বা নৌকা করে যাবে সেখানে একটা সাইকেল রাখবে, তার একটা স্ট্যান্ড শেড করে একটা স্ট্যান্ডের একটা ব্যবস্থা করার জন্য একটা যা খরচাপাতির জন্য ও একটা ভেবেছিল আমি একটা ব্যবসা করব সাইকেল স্ট্যান্ড, তারপর আস্তে আস্তে অন্য কিছু ব্যবসা করবে। তার জন্য বেশ কিছু টাকা ওখানে ধার নিয়েছিল, কিন্তু সেই টাকাটা ও প্রায় সময় চলে যাওয়ার পরেও শোধ দিতে পারেনি, প্রায় বছরখানেক হয়ে গিয়েও শোধ দিতে পারেনি। সেই সময় নাকি এই শ্যামকে শিবু নাকি ভীষণভাবে টর্চার করছিল এবং বলেছিল যদি টাকাটা 1 মাসের মধ্যে শোধ দিতে না পারে তাহলে ওর ভাইকে তুলে নিয়ে যাবে এবং ভাইয়ের মৃত্যুর জন্য কিন্তু তখনও দায়ী থাকবে না, এরকম কিছু থ্রেট করেছিল। সেই কথাটা শুনে কিন্তু ও কাউকে বলতে পারেনি, ভাইকে বলতে পারেনি, ও নিজের জীবনটা সুইসাইড করে নিজের জীবনটা শেষ করে দেয়। এই কথাটা কিন্তু ও বাড়ির কাউকে জানায়নি যে এই টাকাটা শিবুর কাছে ধার। তাহলে জানলে পরে পরবর্তীকালে বা ওর মারা বলছেন বা কাকারা বলেছে, এটুকু জানলে পরে আমরা সেটা শোধ করে দিতাম, তুই এত বোকা, তুই বললি না। কিন্তু শিবুর ওই যে 2 বন্ধু তারা কিন্তু ঘটনাচক্রে এই কথাটা জানতো, এবং জানতো বলে শুধু না, ওরা এই যখন শিবুরের মৃত্যু হয়, শিবুরের অস্বাভাবিক মৃত্যুটার জন্য কিন্তু ওরা পুরোপুরি দায়ী করেছিল শিবুর ওই শ্যামকে প্রেশার দেওয়ার জন্য, দিয়ে শ্যামকে টাকাটা আদায় করার জন্য। কারণ কোনো সুস্থ মানুষ কিন্তু কখনোই এইভাবে শ্যামকে যে শিবু যে মরে গেল শিবুকে মেরে ফেললো, এটা হতে পারে না। কারণ পুলিশ এবং যখন পোস্টমর্টম হয় তখন পোস্টমর্টমে কিন্তু কখনো কোনো মানুষের হাতে ওর গায়ে ছাপ বা গলা টেপার ছাপ এসব কিচ্ছু পায়নি। এটা ওর গায়ে কোনো অন্য কোনো আঘাত চিহ্ন কিচ্ছু পায়নি। ওকে এমনভাবেই সবাই ভেবে নিল যে শ্যামের আত্মাটাই হয়তো প্রতিশোধ নেওয়ার জন্য ওকে এইভাবে মেরে ফেললো। কারণ কি, বাবা মায়ের কাছে যখন আসতে পারছিল না তখন ওর আত্মার শান্তি পাচ্ছিল না, অথচ ওই আত্মাকে শান্তি দেওয়ার জন্য এরা বিভিন্ন জায়গায় পিণ্ডদান করলো। তখন যিনি গুণেন তিনি বলেছিলেন যে তার ওর আত্মা চলে যাওয়ার আগে তার প্রতিশোধটা এইভাবে নিয়ে গেল। কারণ ওরা জানতো না এই ঘটনাটা, যখন জানলো তখন 2-2-4 করে ব্যাপারটা মিলিয়ে দিল এবং সকলেই একমত হয়েছিল যে হ্যাঁ এটা ছাড়া কোনো কারণ হতে পারে না। আর আরেকটা কারণ সকলেই বলছে যে সেই যেই দিন নাকি এইরকম ঘটনাটা ঘটে সেই দিন নাকি ছিল শ্যামের যেদিনকে টাকাটা শ্যাম নিয়েছিল সেই দিন আর এই দিনটা সমান, সেই দিনটা ছিল যেদিন শ্যাম টাকাটা ধার করেছিল আর এই যে মারলো ওকে ওর মৃত্যুর দিন, সেই দিনটা একদিন ছিল। সকলে বুঝে গেল তারপরে আস্তে আস্তে যে শ্যামই ওকে মেরে ফেলে তার প্রতিশোধ নিয়ে চলে গেল। পাড়াতেও কিন্তু একটা শান্তি হলো যে একটা সুদখোর এরকম একটা মানুষ থাকার থেকে না থাকা ভালো, সবাই শান্তি পেল। কারণ গ্রামের লোকরা প্রায় টাকা নিয়ে ওর কাছ থেকে কোনোদিন নাকি সুদ দিয়ে সুদটা শোধ করতো, কিন্তু আসল টাকা কেউ শোধ করতে পারতো না একবার টাকা নিলে। এরকম নাকি খারাপ প্রকৃতির লোক ছিল শিবু। যাই হোক, শিবুকে মেরে গ্রামের সকলকে শান্তি দিয়ে এবং সে নিজে তার আত্মার প্রতিশোধ নিয়ে চলে গেল শ্যাম। এই যে ঘটনাটা আমাকে যিনি বলেছিলেন, আমার ঘটনাটা অদ্ভুত লেগেছিল। সুন্দরবনের ঘটনাটা খুব একটা দূরের না এবং খুব পুরনো দিনের ঘটনা নয়। এরকম ঘটনা যে ঘটতে পারে সেটা কিন্তু
আমার খুব অবাক লেগেছিল। জানি না আপনাদের কেমন লাগলো। আচ্ছা, কে কে দেখছেন দেখি। পাপিয়া বন্দ্যোপাধ্যায় বলছেন এসে গেছি, থ্যাংক ইউ পাপিয়া ম্যাডাম, আপনি এসে গেছেন। আচ্ছা, তারপরে ইন্দ্রাণী মজুমদার বলছেন আমার দেরি হয়ে গেল না, ঠিক আছে ঠিক আছে। চন্দনা ঘোষ ওয়াচিং, রুনা সাহা ওয়াচিং, থ্যাংক ইউ রুনাদি, তুমিও দেখছো। আচ্ছা, চন্দনা ঘোষও দেখছেন, হ্যাঁ থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা, সবাই আপনারা দেখছেন, খুব ভালো লাগছে। তো আপনারা যারা আছেন তাদের কেমন লাগলো আমাকে জানাবেন, আমি পরে দেখে নেব কেমন লাগলো আপনাদের। আমার যে ঘটনাগুলো ভালো লাগে আমি চেষ্টা করি আপনাদের ঘটনাগুলো জানানোর, আপনাদের ঘটনাগুলো শোনানোর। মানে অবাক অবাক অদ্ভুত ধরনের ঘটনাগুলো যে এখনো ঘটে সেগুলোর কিন্তু আমি যখনই জানতে পারি তখনই আপনাদের জানাই এই আমাদের লাইভের মাধ্যমে। আচ্ছা, এবার আমি আবার ঘটনাগুলো আপনাদের কথা পরে শুনে নেব। আমি এবার সেকেন্ড ঘটনাটায় আমি আসছি, ঠিক আছে, যার দেরি হয়ে যাবে। সেকেন্ড ঘটনাটা দেখুন, কিন্তু একটা অদ্ভুত ঘটনা। আমার তো মানে এক এক ধরনের ঘটনা এক একটা লাগছে বলে। আচ্ছা, আজকে ইন্দ্রাণী ম্যাডাম আছেন কিনা আমি জানি না। ইন্দ্রাণী দি, ইন্দ্রাণী বাগচি, ইন্দ্রাণী বাগচি দিয়ে আজকে আছেন কিনা আমি জানি না। এখানে ইন্দ্রাণী মজুমদার আছেন, কিন্তু ইন্দ্রাণী বাগচি দিয়ে আছে কিনা জানি না। তার আগে একটা ঘটনা আমি বলেছিলাম, আজকে আমি তার সেকেন্ড ঘটনাটা বলার চেষ্টা করব। দেখি আমি শুরু করি। মধুমিতা রয় বলছেন খুব দেখছেন স্লো কানেকশন হয়ে গেল, আমি আবার দেখতে পাচ্ছি না যে কি বলছেন মধুমিতা রয়। খুব কষ্টের ঘটনাটা, হ্যাঁ সত্যি ঘটনাটা খুব কষ্টের, কিন্তু ঘটনাটা কিন্তু একটা অদ্ভুত লেগেছিল আমার কাছে। প্রতিশোধ স্পৃহা যে আত্মা, তার ঘটনা, সেটা আমি বললাম। আচ্ছা, এবার দেরি করছি না, সেকেন্ড ঘটনাটা আমি বলছি। এই ঘটনাটা না একটা পাঞ্জাবের ঘটনা। পাঞ্জাবের মানে ঘটনাটা একটা বাঙালি পরিবারের ঘটনা, কিন্তু একটা আর্মির ফ্যামিলির ঘটনা। এই যে ভদ্রলোকের কথা আমি বলছি, নামটা আমাকে যিনি বলেছেন তিনি আমাকে বলেছেন নামটা তুমি প্রদীপ বাবু বলো, তা আর কোনো নামটাকে বলতে হবে না, নাম টাইটেল আর কিছু। এই প্রদীপ বাবু ছিলেন একজন আর্মি অফিসার, মানে বড় একটা আর্মি অফিসার ছিলেন। তখন তার পোস্টিং ছিল, এই ঘটনাটাও কিন্তু মোটামুটি বেশ 15-20 বছর 25 বছর আগের ঘটনা। কারণ এখন কিন্তু আমি যে ঘটনাটা বলবো জানতে পারবে মেয়েটি কিন্তু আছে, আমি শুনেছিলাম। যাই হোক, এমন কিছু পুরনো ঘটনা নয়, 25-30 বছরে হয়তো আগের ঘটনা। এই প্রদীপ বাবু সেই সময় চাকরি করতেন, মানে পোস্টিং ছিল হচ্ছে জলন্ধরে, পাঞ্জাবে। ওখানে আর্মিতে তিনি পোস্টিং ছিলেন, আর্মি একটা অফিসার ছিলেন। তা ওনার স্ত্রী, মেয়ে, ওনারা কিন্তু বাঙালি, প্রদীপবাবু বাঙালি, কলকাতার লোক, মানে ওয়েস্ট বেঙ্গলের লোক ছিলেন কোনো এক জায়গায়, কলকাতায় ঠিক জানি না আমি, ওয়েস্ট বেঙ্গলে কোথাও থাকতেন। যাই হোক, তা ওনার যখন প্রথম পোস্টিং হয়, তারপর সেই সময় উনি শম্পা মুখার্জি দেখছেন। শম্পাদি তুমি দেখছো, হ্যালো বলেছো শম্পাদি, থ্যাংক ইউ শম্পাদি, তুমি দেখছো। আচ্ছা, এবারে ওই প্রদীপ বাবু যিনি ওখানে প্রথম কিছুদিন পোস্টিং হওয়ার পর কি হয়েছিল, ওনার স্ত্রীকে প্রথম দিকে নিয়ে যাননি, যেটা হয় আর কি, আর্মি অফিসাররা কোয়ার্টার টোয়ার্টার পান তো ওখানেই থাকেন, উনি ওখানে স্ত্রীকে নিয়ে যাননি। কিন্তু কিছুদিন বাদে যখন প্রায় ওনার তখন একটা সন্তান, একটা মেয়ে ওনার হয়, ওনার মেয়ের বয়স যখন প্রায় 5-6 বছর, তখন ওনার স্ত্রী বলেন যে এবার মানে তখন ওনার বাবা মাও আস্তে আস্তে মারা যান, তখন ওনার স্ত্রী আর সন্তানকে ওখানে জলন্ধরে নিয়ে যান। এবং সব থেকে যেটা ঘটনা হলো, জলন্ধরে নিয়ে যাওয়ার যখন উনি যেখানে পোস্টিং সেখানে নিয়ে যাবেন, কিন্তু ওনার স্ত্রী না একটু খুব মানে আর্মি অফিসাররা কিরকম হন, মানে খুব স্টাউট হন, স্টেডি হন, তারা মানে নিজেদের একটা স্ট্যাটাস একটা মেনটেন করেন, সেখানে পার্টি হয়, বিভিন্নভাবে ওনারা একটা অন্যভাবে তাদের জীবনটা কাটান সেখানে। কিন্তু এই প্রদীপ বাবুর মিসেস কিন্তু ছিলেন ভীষণ ঘরোয়া। ঘরোয়া বলতে একদম সাদা সিধা, মানে একটা মানে নিপাট একটা হাউস ওয়াইফ যাকে বলে সেরকম। তিনি একেবারেই মানে আর্মি অফিসারের সমগোত্রীয় নয়, মানে তার সঙ্গে ম্যাচ করে চলতে পারার মতো মানসিকতার মানুষ নন। তিনি একটু ধার্মিক আধ্যাত্মিক মানুষ ছিলেন। তিনি ঠাকুর দেবতা এইসব নিয়ে তিনি চলতেন, তার সন্তান মানুষ করতেন, এরকম ধরনের একটা মানুষ ছিলেন। আর আর্মি অফিসাররা যা হয় তারা তাদের মতো একটা রাফ অ্যান্ড টাফ জীবনযাপন করেন এরকম। তা
যখন ওনাকে জলন্ধরে নিয়ে যাওয়ার কথা হয়, উনি বলেন প্রদীপবাবু ঠিক আছে চলো আমার সঙ্গে থাকবে। উনি বলেন না আমি কিন্তু তোমার কোয়ার্টারে থাকবো না, আমার কোয়ার্টারে থাকতে অসুবিধা হবে। তখন উনি বলছেন আমি কোয়ার্টারে থাকি, আমাদের এত ভালো কোয়ার্টার, তুমি কোয়ার্টারে থাকবে না? বলছে না ওখানে গেলে তোমাদের পার্টি, তারপর অন্যান্য কোয়ার্টারে তো যা হয় আরও সমস্ত আর্মি অফিসাররা তার মিসেসরা আছেন, তাদের সঙ্গে উনি মানাতে পারবেন না। এটা ওনার মনে একটা কিছু একটা অবসেশন ছিল যে না হয়তো আমি মানাতে পারবো না, আমি আলাদা থাকবো আর কি। ও ওখানে থাক কোয়ার্টারে, আমি জলন্ধরেই থাকবো, কিন্তু এটা অন্য বাড়িতে থাকবো। তো যাই হোক এই ঘটনা বলার পর তখন এই প্রদীপবাবু বলেন ঠিক আছে চলো এবার তোমাকে তাহলে নিয়ে গেলে বাড়ি খুঁজতে হবে তাহলে আমাকে। আমি তো রেগুলার ওইখানে থাকতে পারবো না, আমাকে কোয়ার্টারে থাকতে হবে, কারণ ওদের ডিউটি একরকম থাকে, সবসময় ওই যাতায়াত করা সম্ভব হয় না। তো উনি বললেন, তখন উনি প্রদীপবাবুর মিসেস ঠিক আছে তুমি তাহলে ওখানে থেকো, তুমি এভরি স্যাটারডে এসো আমার কাছে, শনিবার রোববার থেকে আবার সোমবার চলে যাও, গাড়ি টাড়ি সবই তো আছে, কোনো প্রবলেম নেই, আমি মেয়েকে নিয়ে ওখানে থাকবো। তবু তো কাছে ওইখানেই থাকবো, একদম দূরে মানে পশ্চিমবঙ্গ আর কোথায় সেই জলন্ধর পাঞ্জাব, এটা একটা অসুবিধা যাতায়াত, ঠিক আছে এসব তো ব্যাপারটা আবার হলো। এইবার যখন ওনার স্ত্রীকে উনি নিয়ে যাবেন তার আগে মানে প্রদীপবাবু বলছেন একটা বাড়ি উনি খুঁজছিলেন। এখন যেহেতু ইনি একটা আর্মি অফিসার, ন্যাচারালি তার একটা স্ট্যান্ডার্ড আছে থাকার, মানে সে তার স্ট্যান্ডার্ডে একটা বাড়ি টাড়ি দেখবেন, থাকবেন, যে কোনো যেখানে সেখানে তো তার মিসেসকে নিয়ে বাচ্চাকে নিয়ে রাখতে পারেন না। সেই কারণে অনেক খোঁজাখুঁজি করেছেন এবং তার কোয়ার্টারে কাছাকাছি রাখতে হবে, যে উনি এখানেও থাকবেন ওখানে গিয়ে ম্যাক্সিমাম থাকবেন, বা মাঝে মাঝে কোয়ার্টারে থাকলেন ওখানে থাকলেন, এরকম একটা যাতায়াত করবেন, এরকম কাছাকাছি ডিস্টেন্স যাতে হয়। এই করে অনেক লোককে বলেছেন, বলে বাড়ি ঠিকঠাক খোঁজার জন্য। তা একটা বাড়ি পাওয়া গেছিল ওনার কোয়ার্টারের কাছাকাছি, একটা ভালো বাড়ি পাওয়া গেছে, যে বাড়িটা নাকি মানে 3 তলা বাড়ি, দোতলা মানে দোতলায় থাকেন হচ্ছে ল্যান্ডলর্ড থাকেন, একতলাটা পুরো বেশ 2-3-4খানা ঘর দিয়ে বেশ একটা খুব বড় বাড়ি ঘর, আর দোতলায় ওরকম ল্যান্ডলর্ড থাকেন তারা পাঞ্জাবি, আর 3 তলায় আছে কিন্তু হাফ পোর্শন, অর্থাৎ ওই সিঁড়ির ঘর টাইপের এরকম করা রয়েছে, ছাদ পাদ আছে, কিন্তু 3 তলাটা মানে ইনকমপ্লিট টাইপের বাইরে থেকে দেখলে মনে হয়, এরকম একটা বাড়ি রয়েছে। তা ওই বাড়িটা ওনাদের ওই আর্মি অফিসারের মানে সমগোত্রীয় থাকার জায়গা মতো ওই বাড়িটাকে ওনার পরিচিত লোকেরা চুজ করেছেন যে এইটাতে থাকতে পারেন, আপনি কথা বলুন ল্যান্ডলর্ডের সঙ্গে। তাই প্রদীপবাবু গেছেন, গিয়ে একদিনকে ল্যান্ডলর্ডের সঙ্গে কথা বলেছেন, পাঞ্জাবি ভদ্রলোক কথাবার্তা বলেছেন, কিন্তু প্রথমে উনি বলেছেন যে আপনারা কে কে থাকবেন। তখন উনি বলেছেন যে প্রদীপবাবু বলছেন যে আমি আর আমার মানে আমি থাকবো মানে আমি সবসময় আসতে হতে পারবো না, আমি সপ্তাহে 2-4 দিন করে থাকবো, আবার যাতায়াত করবো, আমার তো ওখানে কোয়ার্টার আছে, আমার স্ত্রী এবং আমার মেয়ে থাকবে। আমার মেয়ে ছোট মেয়ে। বলছে আপনার মেয়ে কত বড়? বলছে আমার মেয়ে 5 বছর বয়স, 6 বছরে পড়বে, এখানে কাছাকাছি স্কুলে ভর্তি, আর্মি স্কুল আছে, ভর্তি হবে, তা এইখানে থাকবে, তা আপনার কোনো অসুবিধা আছে? কিন্তু কেন জানি না ওই ভদ্রলোক মানে যারা ল্যান্ডলর্ড তারা কিন্তু এই বাড়িটা ওনাকে কিন্তু চাইছিলেন না, উনি বলছিলেন না আপনাকে দেওয়া যাবে না, আমরা দেবো না। কিন্তু যেটা হয় আর কি, এই প্রদীপবাবু সেই সময় যেহেতু মিসেসকে আনবে খুব তাড়াতাড়ি, ওখানে মানে রাখতে পারছেন, একটা চাপের মধ্যে ছিলেন, যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে আসতে হবে, উনি রেগে গেছেন, গিয়ে বলছে কেন আমাকে কি আপনার ঠিক মনে হচ্ছে না, আমার ফ্যামিলিটাকে কি আপনার খারাপ মনে হচ্ছে? তখন ওরা বলছেন না না সেটা না, ন্যাচারালি আর্মি অফিসার তার একটা ফেস ভ্যালুটাও আছে, ন্যাচারালি ওনারা দেবো না করেও উনি কিন্তু এমনভাবে ইনি জেদ করছেন মানে প্রদীপ বাবুরা, যে ওই ভদ্রলোক মানে ল্যান্ডলর্ড ভদ্রলোকরা তারা না মানে না করতে আর পারলো না। লাস্টে বলল ঠিক আছে দিন, আমার মনে হয়েছিল আপনাকে দেওয়া একটু আমার প্রবলেম আছে। উনি বলছেন কেন আপনার টাকার প্রবলেম, কত টাকা লাগবে আমি দেবো, এরকম তা বলেছিল। ঠিক আছে থাকুন তাহলে, আমার মনে হয়েছিল অসুবিধা, ঠিক আছে আপনি থাকতে পারলে থাকুন বলে নিমরাজি হয়ে ভদ্রলোক থাকতে দিয়েছেন। ওই নিয়ে তখন মিসেসকে নিয়ে চলে এসে তা ওই বাড়িটাকে ওনার মিসেসের ভালো পছন্দ হয়েছে। যে আর পাঞ্জাবি ভদ্রলোকটা কি হয়েছে, দুজন বয়স্ক মানে ভদ্রলোক ভদ্রমহিলা ছিলেন, তার একটা মেয়ে সে বাইরে থাকে, বিয়ে হয়ে গেছে, সেই জন্য ওনারও বেশ বয়স্ক ভদ্রলোক হলে পাঞ্জাবি হলেও বেশ ভালো লেগেছে, মা বাবা টাইপের একটা মনে হয়েছে মানে প্রদীপবাবুর মিসেসের, তো ওনারও পছন্দ হয়েছে, বাড়িটা থেকেছে। এইবার যখন ওনারা আসেন সেই সময়টা ছিল সম্ভবত আমাকে বলেছিলেন মানে এই পুজোর
আগে আগে মানে সেপ্টেম্বর অক্টোবর মানে দিওয়ালির আগে এরকম সময় ওনারা শিফট করে এখানে আসেন। সেপ্টেম্বর বা অক্টোবর বলেছিলেন, সেই সময় আসেন। তা ঠিক আছে, 2 মাস আমার সেপ্টেম্বর অক্টোবরে এসে ভালো মতন বেশ গুছিয়ে গেছি, মেয়েকে ভর্তি ভর্তি করে দিয়ে ওখানে থেকে থাকছেন। মেয়েকে দিয়ে আসে, নিয়ে আসে বাজার দোকান করেন। আর অফিসার উনি তো আছেন, বা ওনাদের যে লোকজন আছে সমস্ত, তারাও বাজার দোকান করে দিয়ে, মানে যেটা হয় আর কি আর্মি অফিসারদের সব কিছু তো গভর্নমেন্ট থেকে ব্যবস্থা থাকে, তা দিয়ে গেছে, দিয়ে টিয়ে যায়। ভালোই চলছে। 2 মাস বেশ ভালো চলেছে, সেপ্টেম্বর থেকে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর অব্দি কোনো সমস্যা নেই। এইবার শীতটা যখন পড়লো ডিসেম্বর মাসে, ওখানে কিন্তু ভীষণ ঠান্ডা পড়ে, পাঞ্জাবে কিন্তু শীতকালে প্রচুর ঠান্ডা পড়ে। এবার যখন শীতটা পড়েছে, একদিন উনি প্রায় সময় তো মানে ভদ্রলোক থাকতেন না, প্রদীপবাবু ওখানে থাকতেন, মাঝে মাঝে যখন আসতেন তখন ঠিক আছে। এবার মেয়েকে নিয়ে উনি শুয়েছেন। শুয়ে একদিন রাত্রিবেলা দেখছেন হঠাৎ পাশে হাত, ঘুম ভেঙে হাতটা দিয়েছেন, দেখছেন মেয়ে পাশে নেই। তখন উনি মানে ছোট মেয়েটা, বাচ্চা 5-6 বছরের বয়সের মেয়ে, বেশ পাশে নেই। তখন উনি বলছেন নেই, ঠিক আছে। উনি আবার ঘুমিয়ে পড়েছেন পাশ ফিরে, বাথরুমে তুমি গেছে, ঠিক আছে, ঘুমিয়ে পড়েছেন। সকালবেলা উনি আর কোনো খেয়াল করেনি, ঘুমিয়েই পড়েছেন। সকালবেলা উঠেছে, দেখছে মেয়ে উঠছে না, স্কুলে নিয়ে যাবে, দেখছে মেয়ে উঠছে না। গায়ে হাতে দেখছে, মাথায় হাতে দেখছে ভীষণ জ্বর, গাটা পুড়ে যাচ্ছে আগুনে। তখন মানে যা হয়, ওকে ওষুধ ওষুধ খাইয়ে ওই গরম তেল, সর্ষের তেল পায়ে মালিশ করবার জন্য নিয়ে এসছেন। পায়ে যে চাদরটা তুলে পায়ে মালিশ করবেন, দেখছে পায়ের মানে তালু পাতাটার মধ্যে কালো কালো ছাই ছাই কালো কালো সব নোংরা লাগা। উনি বলছেন কি হলো, পায়ের তলায় মানে যেই উনি তেল মাখাচ্ছেন ওনার হাতটা পুরো কালি হয়ে গেছে। তখন উনি বলছেন কি হলো, এরকম মানে পায়ের তলায় ছাই কেন, এরকম কালি হয়ে গেল কেন? তখন কিছু বলছে, মানে মেয়েটা এত জ্বর, মানে তার কোনো সেন্স নেই, মানে এরকম একটা অবস্থা, ও বলতেও পারছে না যে কেন এটা হয়েছে। যাই হোক, ওষুধ খাইয়ে তো মোটামুটি ওনার হাজব্যান্ডকে খবর দিয়েছে, হাজব্যান্ডও এসে ডাক্তার দেখিয়ে বাড়িতে নিয়ে এসে ওষুধ খাইয়ে মোটামুটি সুস্থ হয়েছে। তা 3-4 দিন তো পুরো ওরকমভাবে একদম নিস্তেজ হয়ে পড়েছিল, মানে খুব জ্বর খারাপ ছিল শরীরটা আর কি, যা বমি টমি করেছে, তারপর আস্তে আস্তে সুস্থ হয়েছে। তখন আর উনি কিছু বলেননি যে তো পায়ে যেরকম কালি ছিল কেন বা কিছু কিছু বলে টলেনি, ঠিক আছে, কি ছিল না ছিল। এরপর আবার একদিনকে বলছেন, তখন রাত্রিবেলায় উনি আর অদ্ভুত ব্যাপার, এই যে ঘটনাগুলো দেখতে পাচ্ছেন ঘটছে, তখন কিন্তু ওনার হাজব্যান্ড থাকছে না সেই সময়। ওনার হাজব্যান্ড এলে কিন্তু এইরকম এই যে উনি মেয়েকে দেখতে পাননি যেদিনকে, সেটা কিন্তু ওনার হাজব্যান্ড ছিলেন না বাড়িতে, প্রদীপবাবু ছিলেন না। আবার একদিন ওরকম হয়েছে, উনি রাত্রিবেলা পাশ ফিরে দেখছেন হাতটা দিয়ে পাশে মেয়ে নেই। সেদিন ওনার খটকা লেগেছে, বলছে না আগের দিন এরকম হয়েছে, দেখলাম কোথায় গেছে, তারপর এসে দেখলাম যদিও শুয়েছে, আজ দেখি কোথায় গেছে। বলে উনি না গুটি গুটি পায়ে উঠেছেন, দেখছে দরজাটা ঘরে ভেজানো, দরজাটাকে খুলেছে। খুলে মানে বাইরে বেরোনোর দরজা, কিন্তু আগেই উনি দেখেছেন যে বাথরুমে আছে কিনা, দেখছে বাথরুমে নেই, কোথাও নেই, অন্য এ ঘর ও ঘর সে ঘর সব ঘরগুলো খুঁজেছে, কোনো ঘরে নেই। তারপরে উনি দেখছেন মেন যে দরজা দিয়ে বেরোবে সেই দরজাটা, একতলায় দরজাটা দেখছে ভেজানো, খুলেছে। খুলে দেখছে বাইরে যেখান দিয়ে রাস্তায় বেরোনোর জায়গা, সেইখানে কিন্তু দরজায় মানে লক করা আছে, ওই দরজা দিয়ে কোথাও বেরোতে পারবে না। তাহলে বলছে কোথায় গেল, সেখানে নেই। এবার পাঞ্জাবে আমাদের বাড়িগুলো নাকি ছিল বাইরের দিক দিয়ে সিঁড়ি, মানে একতলা থেকে সিঁড়ি দোতলায় যাবে বাইরের দিক দিয়ে, সে দোতলা থেকে 3 তলায় সিঁড়ি উঠবে বাইরের দিক থেকে। আমাদের যেমন ভেতর দিক থেকে সিঁড়িগুলো ওঠে, তো ওদের সিঁড়িগুলো শেড নেই, শেড ছাড়া সিঁড়ি, মানে যে কেউ 1 তলা থেকে 3 তলা অব্দি যেতে পারবে বাইরে দিয়ে, মানে প্রতিটা ফ্লোর থেকে বেরিয়ে বেরিয়ে বাইরে দিয়ে সিঁড়িতে উঠতে হবে। উনি আস্তে 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 সিঁড়ি দিয়ে উপরে উঠছে, দেখি তো উপরে চলে যায়নি তো রাত্রিবেলা, অত রাতে, মাঝরাতে কিন্তু। উনি গুটি গুটি পাই গেছেন, দেখছি দোতলায় দরজা তো বন্ধ। ও আস্তে করে উনি ঠেলেছেন যে ও ঘরে গেছে কিনা কোনো কারণে, না দরজাটা ওদের ভেতর থেকে বন্ধ আছে, মানে ল্যান্ডলর্ডের দরজা ভেতর থেকে বন্ধ। উনি আবার সিঁড়ি দিয়ে 3 তলায় উঠেছেন, ছাদের যেখানে একটা ঘর। উনি বলছেন কখনো যাইও নি আগে ওইখানে, কারণ দরকার পড়েনি, একতলা অত সুন্দর ছাদ, বাইরে জায়গা, মেলার জায়গা, সবকিছু আছে। উনি বলছেন ছাদে আমি কোনোদিনই যাইনি, তার 2-3 মাসের মধ্যে একবারও যাইনি। সেদিনই প্রথম ছাদে যান। ছাদে গিয়ে দেখছেন ছাদটা পুরো ঘুটঘুটে অন্ধকার, কেউ নেই।
এই যে ঘরটা, ওই ঘরটার সামনে দরজায় ওনার মেয়ে, মানে ওদের ঘরের দরজা থেকে মুখ ফিরে, মানে ওনার দিকে পিছনটা আর মুখটা আছে ওই ঘরের দরজার দিকে দাঁড়িয়ে কিছু একটা কারোর সঙ্গে কথাবার্তা হাত নেড়ে বলছে বা কিছু একটা করছে। উনি দেখে বলছে কার সঙ্গে কথা বলছে, এই অন্ধকার রাত্রিবেলা ছাদে কে উঠেছে, ছাদে ওই ঘরে তো কেউ থাকে না যতদূর আমি জানি। তখন উনি ডেকেছেন, নাম ধরে ওকে ডেকেছে, কি রে তুই কি করছিস এখানে? যে উনি ডেকেছেন গলার আওয়াজটা পেয়ে ও দৌড়ে চড়ে এসে কোলে হাত ধরে তুলে বলছে, মা কোলে নাও, মা কোলে নাও, আমাকে নিয়ে চলো, মা নিয়ে চলো। মাকে শুধু এই কথাটা বলছে। মা তখন বাচ্চাটাকে কোলে নিয়েছে, ওই বছরের বাচ্চাটাকে কোলে নিয়েছে, নিয়ে আস্তে 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 নেমে এসছে, এসে ঘরে ঢুকে দরজা বন্ধ করে শুয়েছে। দিয়ে বলছে তুই কোথায় গেছিলিস, ছাদে গেছিলিস কেন? বলছে আমাকে তো ওরা ডাকলো মা, তাই আমি গেছিলাম। বলছে কে ডাকলো? ওপর দরজা তো বন্ধ দেখছি, মানে ও যে দাদিমা যাকে বলতো, দাদিমা দাদা, মানে দাদিমাদের দরজা তো বন্ধ, মানে ল্যান্ডলর্ডের। তবে কে ডেকেছে? দাদিমারা ওপরে ছাদে। বলছে কে ডেকেছে? ওরা কিছু বলতে পারছে না, বলছে আমাকে তো ডাকলো তাই আমি গেলাম। উনি বলছে তো ভালো কথা নয়। তাহলে তখন বলছে তুই আগে কখনো গেছিলিস ওপরে? বলছে না তো মা, আমি কোনোদিন যাইনি, এই তো প্রথম, আজকেই ডেকেছে। কিন্তু ওনার সন্দেহ হলো যে আজকেই ডেকেছে। যাই হোক, ঠিক আছে শুয়ে পড়। শুয়ে পড়েছে, ঠিক ভোরবেলা দেখছে আগের দিনের মতো প্রচণ্ড জ্বর ওর, আবার ওর প্রচণ্ড জ্বর, আবার দেখছে পায়ের তলায় কালি, মানে পায়ের তলায় কালি। তখন অনেক সন্দেহ হয়েছে, তাহলে কি আগের দিন ও ছাদেই গেছিল, ওর পায়ের তলায় কালিটা কেন লাগছে? উনি পরের দিনকে সকালবেলা কিচ্ছু বলেননি, উনি একা একা ছাদে গেছেন। ছাদে গিয়ে দেখছেন যে ওই ঘরটা, যে ঘরটা তিনতলা একটা ঘর, সেই ঘরটা কেমন যেন একটা পোড়া পোড়া, মানে পোড়ো একটা পোড়া, মানে মনে হচ্ছিল ঘরটা কোনো পুড়ে গেছিল। তার একটা কালো কালো নোংরা দাগ, চারিদিকে নোংরা ছোপ, এবং সেই মানে পুড়ে গেলে যেরকম সব নোংরা ছাইটাই পড়ে থাকে ওরকম ধরনেরই একটা বিচ্ছিরিভাবে নোংরা হয়ে ওই ঘরটা আছে। এবং সেই ঘরের চালটা কোথাও ভাঙা, কোথাও মানে ফাঁকা আকাশ দেখা যাচ্ছে, কোথাও একটা মানে কিরম যেন একটা বাজে হয়ে রয়েছে। তখন উনি বলেন তাহলে কি এইখানে আগের দিনও এসেছিল? এই জায়গাটা এরকমই বা কেন? আমি তো কোনোদিন আসিনি। তাই এত সুন্দর একটা বাড়ি, দোতলা তিনতলাটা এত সুন্দর, একতলাটা এত সুন্দর, আর তিনতলার ছাদটা এরকম কেন, মানে এরকম পোড়ো হয়ে কেন আছে, এরকম নোংরা? সে যারা ল্যান্ডলর্ড তারা এত পরিষ্কার পরিচ্ছন্ন, তারা পরিষ্কার করেনি। আজকে তো মানে মাসিমাদের ওদের মানে যে ওরা যে উনি মানে পাঞ্জাবি ভদ্রমহিলা ভদ্রলোককে বলছে ওদের তো বলতে হবে মাসিমাদের যেরকম কেন করেছে বলে আন্টিদের। তখন ও নেবে, মেয়ে বাড়িতে এসে দেখছে মেয়েটা আবার ধুম জ্বর, ওরকম আবার জ্বর এসছে। তখন ওকে আবার ওষুধপত্র দিয়ে রেখেছে, রেখে গেছে আগে মাসি মানে মেয়ের সময় ওদের কাছে গেছে, পাঞ্জাবি ভদ্রলোক ওদের কাছে গেছে, গিয়ে বলছে আপনার ওপরে কি আছে, ওরকম কেন? তখন বলছে তুমি ওপরে কেন গেছিলে, তোমাকে যেতে কেন, তোমার দরকার তো নেই ওপরে যাওয়ার। তখন বলছে না আমার ওপরে যাওয়ার দরকার নেই, কিন্তু আমার মেয়ে গেছিল কালকে রাত্রিবেলা এবং আমি আজকে সকাল দেখতে গেছিলাম, কেন গিয়ে দেখলাম ওরকম নোংরা ভাবে কেন রেখেছেন, ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন কেন করেননি? বলছে থাক তোমাকে বেশি জানতে হবে না, যেটুকু মানে ওখানটা যা আছে ওরকম থাক, তুমি আর যেও না ওখানে। এবারে যখন এই কথা শুনে চলে এসছে, তখন যখন ওনার হাজব্যান্ড পরের দিন প্রদীপবাবু এসছে, প্রদীপবাবুকে ঘটনাটা বলেছে যে প্রথম দিন এরকম একটা ঘটনা, সেকেন্ড দিন এরকম ঘটনা, এই ঘটনা ঘটেছে এবং মেয়েটা যখনই উপরে যাচ্ছে এরকম জ্বর আসছে, ও বলেছে কেউ ডাকছে ওকে। তখন প্রদীপবাবু ব্যাপারটা একেবারেই বিশ্বাস করেনি, মানে আর্মির লোকদের ভাবা যায় না এই সমস্ত বিশ্বাস করবে, তিনি কিচ্ছু ভাবেননি। তিনি বলছেন যত সব বাজে কথা, তোমার মাথা কথা খারাপ হয়ে গেছে, তুমি চলো আমার সঙ্গে, চলো, থাকতে হবে না এখানে, তুমি চলো তো কোয়ার্টারে চলো, থাকতে হবে না, তোমার সব কিছু এরকম। তখন উনি বলছেন না বিশ্বাস করো, এই ঘটনাটা কিন্তু আমি দেখেছি, দুদিন ঘটনাটা ঘটলো। এইবার উনি যা বলেছে বলে চলে গেছে, ঠিক আছে। আবার ঠিক দিন 7 বাদে আবার এরকম রাত্রিবেলা একদিনকে, রোজ কিন্তু এটা ঘটনাটা ঘটছে না, হঠাৎ উনি কিন্তু সজাগ থাকছেন যে মেয়ে ওঠে কিনা। 7-8 দিন বাদে আবার একদিন দেখছে মেয়ে পাশে নেই। উনি যথারীতি আবার সন্দেহ হচ্ছে, উনি ঠিক ওপরে গেছেন, আবার নিশ্চয়ই ওপরে গেছে। ওপরে গিয়ে বললে আমার গায়ে কাঁটা দিচ্ছে, ওপরে গিয়ে উনি পা টিপে টিপে গিয়ে দেখছে ওই ঘরটার সামনে এবারে ও বসে আছে। আর ও যেহেতু বসে আছে আর ঘরটার সামনে দেখা যাচ্ছে, মানে ওই দরজাটার ভেতর দিয়ে ঘরের মধ্যে একটা যেন মনে হচ্ছে একটা মহিলার অবয়ব, একটা মহিলা, আর একটা ওর মেয়ের মতোই বাচ্চা একটি মেয়ে যেন ভেতরে বসে ওই মেয়েটার মুখোমুখি কথা বলছে। আর
পাশ থেকে একটা মানে চোখ, দুটো চোখ, লাল দুটো চোখ যেন আলোর ঠিকরে বেরোচ্ছে। উনি তো প্রচণ্ড ভয় পেয়ে গেছেন যে ওরম একটা মহিলার অবয়ব, একটা বাচ্চার একটা দুটো চোখ ঠিকরে বেরোচ্ছে, ও দুটো কি, মানে উনি বলছে মানে আগুনের গোলার মতো দুখানা চোখ, মানে বুঝতে পারছি না কি, মানে এতটাই ভয় পেয়ে গেছেন। আগের দিন এটা হয়নি। উনি তখন ভীষণভাবে চিৎকার করে মেয়েকে ডেকেছে, আর মেয়েটা সঙ্গে সঙ্গে আবার আগের দিনের মতো দৌড়ে চলে এসছে। মা আমাকে নাও, মা আমায় কোলে নাও বলে আবার চিৎকার করেছে। তখন উনি মেয়েটাকে কোলে নিয়ে হাঁপাতে হাঁপাতে চলে এসছেন নিচে। শুধু আসেননি, ওই সঙ্গে সঙ্গে রাত্রিবেলা গিয়ে ওই ভদ্রলোক ভদ্রমহিলাকে ডেকে তুলেছেন, আপনারা নিচে আসুন, আমি আজকে এই দেখলাম বলে। আমার বলতে গিয়ে আমারও কেমন গায়ে কাটা দিয়ে উঠেছে। বলছে এটা কি হচ্ছে, আমার মেয়ের এই নিয়ে 3 দিন ঘটনাটা ঘটেছে, এগুলো কি হয়েছে, ওপরে কোথায় যাচ্ছে, ওপরে কি আছে ওই ঘরে, আমি এরম জিনিস দেখলাম। তখনই বলছেন, তুমি আজকে রাত্রিবেলা আর বেশি কথা বলো না, তুমি মেয়েকে নিয়ে শো, মেয়েকে নিয়ে রাখো, দরজা বন্ধ করে ভালো করে সজাগ থাকো, কালকে সকালবেলা যা হওয়ার আমি তোমাকে বলবো। যাই হোক, পরের দিন সকালবেলা তো ওনার হাজব্যান্ডের কাছে খবর দেওয়া হয়েছে, হাজব্যান্ড এসছেন, আরও আর্মির সমস্ত অফিসার অনেকে এসছে, ওনাদের সব কলিগরা এসছে। এই ঘটনাটা ও তো বলেছে, ওর প্রদীপবাবুকে বলেছে যে আমি আর এই বাড়িতে থাকবো না, এরম ঘটনা। তখন প্রদীপবাবু ওপরে ওই ল্যান্ডলর্ডকে ডেকেছেন, ভদ্রলোক ভদ্রমহিলাকে ডেকে বলছেন যে আপনি আমাকে একটু বলুন যে কি ঘটনা ঘটেছে। উনি তো বিশ্বাসই করেন না, কারণ এইসব ঘটনা কোনো মানে নেই, অর্থহীন কোনো ঘটনা উনি বলছেন। তবু আপনি আমাকে বলুন যে কি ঘটেছে, ঘটনাটা কেন হচ্ছে, কি হয়েছিল। তখন ওই ভদ্রলোক বলছেন, মানে ল্যান্ডলর্ড, বয়স্ক ভদ্রলোক, দেখুন স্যার, আপনাকে একটা কথা বলছি, আপনাকে প্রথম থেকে আমি বারবার বলেছিলাম যে আপনাকে আমি বাড়িটা ভাড়া দেব না, তখন কিন্তু আপনি আমার কথা শোনেননি, আপনি জোর করলেন যে না বাড়িটা ভাড়া আপনি নেবেন। আপনাকে তখন আমি কারণটা বলিনি বা বলতে পারিনি, কারণ বলা যায় না, এই কথাগুলো বললে পরে মানুষের ভীতি আরও বাড়ে বা অনেকেই বিশ্বাস করে না, দুরকম কারণ থাকে, যার জন্য কথাগুলো আপনাকে আমি বলিনি। আমি চাই না আমার এই বাড়িতে নিচে কোনো ছোট সন্তান, কোনো ছোট বাচ্চা নিয়ে, মেয়ে নিয়ে কেউ ভাড়া থাকুক, অন্য লোক থাকে কিচ্ছু হবে না, ছোট মেয়ে নিয়ে কোনো ভাড়া থাকুক, আমি এটা চাই না। উনি বলছেন কেন, কি হয়েছে? বলছে আমার ওপরে 3 তলাতে ওই ঘরটার মধ্যে থাকতো হচ্ছে একজন, মানে ওনার বাড়িতে কাজ করতো একজন ভদ্র মহিলা, মানে তাকে ওনার মেয়েই নিয়ে এসেছিল, তার মানে কোনো জায়গা থেকে আর কি নিয়ে এসে, তখন মেয়ে থাকতো, সেই সময় থেকে ওনার মেয়েকে দেখাশোনা করার জন্য ওই ভদ্রমহিলা ওই বাচ্চাটিকে নিয়ে ওখানে থাকতেন। তারপর মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পরও ওই ভদ্রমহিলা আর যাননি, এরা বলেছিল না তুমি থাকো এখানে, তুমি আমাদের সঙ্গে আমার মেয়ের মতোই থাকবে। ভীষণ এদের সঙ্গে একটা একাত্ম হয়ে গেছিল। ওই ঘরটাতে, ওপরে ঘরটা দেওয়া হয়েছিল ওই ভদ্রমহিলাকে, তার মেয়েকে আর একটা তার কুকুরকে দেওয়া হয়েছিল। ওরা ওপরে থাকতো, ওপরে সব করতো, এদের কাজকর্ম সারাদিন করতো, খাওয়া দাওয়া সব কিছু এদের কাজে করতো, কিন্তু শুতো হচ্ছে ওই ঘরে গিয়ে। এদের সঙ্গে খুব একটা আত্মার মতো একটা টান হয়ে গেছিল। ওই ঘরে থাকার সময় একদিন রাত্রিবেলা ওখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে, আমি আগেই বললাম পাঞ্জাবে ভীষণ ঠান্ডা পড়ে, শীতকালে, আর সেটা ডিসেম্বর মাস ছিল, শীতকালে প্রচণ্ড ঠান্ডাতে ডিসেম্বর জানুয়ারি মাসে একদিন ঘরের মধ্যে ওরা কিছুতে আগুন টাগুন জ্বালিয়ে রেখেছিল, কিভাবে হোক আগুন লেগে পুরো ঘরটা জ্বলে যায়, এবং সেখান থেকে বেরোতে পারেনি মা, মেয়ে এবং ওই কুকুর, যে কুকুরটা থাকতো, কুকুরটা 3 জনে মিলে আর বেরোতে পারেনি। ওইখানে 3 জনেই দগ্ধ হয়ে মারা যায়। যখন এরা জানতে পেরে ওপরে যায়, তখন অনেক চেষ্টা করে ওদের বাঁচাবার, আগুন নিভিয়ে বাঁচাবার, কিন্তু বাঁচাতে পারেনি। কিন্তু তারপর থেকে ওই ঘরটাকে অনেক উনি চেষ্টা করেছেন ভেঙে ফেলে নতুন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে করার, কিন্তু করতে পারেননি। যতবার ঘরটাকে চেষ্টা করেছেন ঠিক করে করবেন, ততবারই মানে বিভিন্ন মানে ব্যাঘাত ঘটেছে। নয় সেই যারা করতে এসছে মিস্ত্রি একটা কোনো কিছু হয়েছে, অঘটন ঘটেছে, তাদের অ্যাক্সিডেন্ট হয়েছে, এরকম কিছু না কিছু প্রবলেম হয়েছে। মানে ওরা চায় না, তখন সকলেই আশেপাশে বলে ওই ঘরটা ওরকমই থাক, ওরা চায় না যে ওই ঘরটা থেকে ওদেরকে, মানে ওরা যেরকম আছে তেমন থাক, ওই ঘরটা ওরা আছে বা না থাকুক, ওরা কিন্তু ওই ঘরটাকে কোনো
মানে পরিবর্তন ওরা চায় না। সেই জন্য উনি ওনার মতন করে ওদের নিয়ম অনুসারে যা যা কাজকর্ম, সাধ্য শান্তি, গুরুদ্বারাতে থেকে জল আনা সব কিছু করেছেন। কিন্তু ওনাদের কিছু কোনো ক্ষতি করে না ওরা, কোনো ভয় নেই, কিচ্ছু হয় না। কিন্তু নিচে নাকি কোনো ওরম বাচ্চা, কোনো মহিলা মানে কোনো সন্তান তার বাচ্চা নিয়ে ওখানে থাকলে তাদের সঙ্গে নাকি এই ঘটনাটা ঘটে। তাকে এসে ওরা ডাকে এবং এমন হিপনোটাইজ করে তাকে ডাকে যে বাচ্চা মেয়েটি নাকি চলে যেতে বাধ্য হয়। এর আগেও নাকি এই ঘটনা, একটা বাচ্চা ওনাদের ওই ঘরে ভাড়া থাকাকালীন এই ঘটনা ঘটেছে। কিন্তু বাচ্চাটার কোনো ক্ষতি করেনি, কিন্তু তাকে কোনো মহিলাকে যদি কোনো তার সন্তানকে এইভাবে ডাকে এবং সেটা ভয় পায়, পেয়ে অসুস্থ হয়ে পড়ে, সেটা তো ভালো জিনিস নয়। উনি যখন জানছেন যে আমার ওপরে একটা এরকম একটা ঘটনা, একটা কিছু আছে, সেক্ষেত্রে উনি জেনে শুনে কোনো মানুষকে মানে ঝামেলায় ফেলতে চান না। তাই জন্য উনি প্রদীপবাবুকে কিন্তু এখানে ভাড়া দিতে চাননি, কিন্তু প্রদীপবাবু শোনেননি, জোর জবরদস্তি ভাড়াটা দিয়েছেন। সেই জন্য যখন এই ভদ্রমহিলা প্রদীপবাবুর স্ত্রী ওনাকে বলতে গেছিলেন এবং তিনি বলেইছিলেন তোমার ছাদে যাওয়া তো দরকার, তুমি ছাদে আর যেও না, কোনোদিন জানো নি। কিন্তু ওই মেয়ে যাওয়ার পরে যখন ফার্স্ট উনি যান, তখন উনি জানতে চান ঘটনাটা, তখন প্রদীপবাবুর স্ত্রীকে কিন্তু ওরা বারণ করে দিয়েছিলেন যেও না। কিন্তু প্রদীপবাবুর স্ত্রী বাধ্য হয়েছিলেন ওনার মেয়েকে যখন ওপরে যায় তার সঙ্গে ওরকমভাবে আনার জন্য, গিয়ে ওই জিনিস দেখার পরে ওই যে ওনার স্ত্রীর অবয়ব, যে মারা গেছিলেন বাচ্চাটি, তার মায়ের একটা অবয়ব এবং এই কুকুরটার চোখ যেন জল জল করে উনি দেখতে পেয়েছিলেন ওখানে। ওনারা বলেন যে এখনো কিন্তু ওই ওপরের ওই ঘরটিতে কিন্তু ওই মহিলা, তার বাচ্চা এবং ওই কুকুরটা আছে, এটা কিন্তু ওরা বলে। এবং ওই কুকুরটি কিন্তু ওদের ওই বাড়িকে এখনো পাহারা দেয়, সেটা কিন্তু বিশ্বাস করেন ওই যে ল্যান্ডলর্ড ভদ্রলোক ভদ্রমহিলা, তারা কখনো নিজেরা ওনাদেরকে ডিস্টার্ব করে না। এবং যারা ভাড়া নিজে অন্য লোক আসে তাদের কিন্তু কোনো সমস্যা হয় না, কিন্তু বাচ্চা এলেই এই সমস্যাটা হতো। সেটা উনি ওই জন্যই বলতেও চাননি, কাউকে ভয় পাওয়াতে চাননি, বলতেও চাননি। এবং বললে হয়তো বিশ্বাসও করবেন না, আর আর্মির লোকরা বিশ্বাস করে না, আরো হয়তো বাজে কিছু বলবে, সেই জন্য কিছু বলেননি। বারণ করা সত্ত্বেও জোর করে যখন করলেন তখনই ভাড়া দিতে বাধ্য হয়েছিলেন। তারপর এই ঘটনাটা জানার পর এই ভদ্রমহিলা প্রদীপবাবুর স্ত্রী বললেন আমি আর এখানে থাকবো না, পত্রপট আমাকে নিয়ে চলো, আমার মেয়েকে আমি এখানে রাখবো না। কারণ ওই ওপরে যাওয়ার পরে ওর মেয়ে কিন্তু খুব শরীর খারাপ হতো, যে কোনো কারণেই হোক, মেয়েটার কত ক্ষতি হতো না, কিন্তু মেয়েটার খুব শরীর খারাপ হতো। তখন উনি তারপর ওনার স্বামীর কোয়ার্টারেই চলে যাবে বলে সাব্যস্ত করেন এবং কোয়ার্টারে চলে যান। তারপর আর কি হয়েছিল সেটা ঘটনা জানে না, কিন্তু এনার সঙ্গে এই ঘটনাটা ঘটেছিল। আচ্ছা, আপনাদের কেমন লাগলো আপনারা আমাকে জানাবেন। আমার তো ঘটনাটা অদ্ভুত লেগেছিল, সেই জন্য আমি আপনাদের কাছে আজকে ঘটনাটা বললাম। ঘটনাগুলো বড় ছিল, দুটো ঘটনা বলতে 10:30 বেজে গেল। আচ্ছা, যেটা আমি বলছিলাম খুব ছোট করে একটু বলে দিচ্ছি। ওই ইন্দ্রাণী ম্যাডাম যে আমাদের গ্রুপেরই আছে, জানি না আজকে ইন্দ্রাণী ম্যাডাম আছেন, ইন্দ্রাণী দি আছেন কিনা, ইন্দ্রাণী বাগচি দি, হ্যাঁ, উনি ওনার একটা ঘটনা কিন্তু আমাকে বারবার বলেছেন যে তুমি কিন্তু একটু জুলিয়া, তুমি একটু কিন্তু ঘটনাটা আমার বলো। কিন্তু অনেক ঘটনা জমে যায় বলে না বলতে পারি না আমি, সেই জন্য বলছে কি ভয়ঙ্কর। হ্যাঁ, সত্যি কথা, কিন্তু ঘটনাটা কিন্তু একটা অদ্ভুত ঘটনা ছিল। আমার কিন্তু খুব কেমন খুব ভয়ঙ্করই লেগেছে। ঘটনাটা যাদের জীবনে ঘটবে সত্যি তারা বুঝতে পারবে যে কতটা কষ্টের এবং একটা অস্বাভাবিক ঘটনা। তো এটা তো স্বাভাবিক ঘটনা নয়, এগুলোকে মেনে নিতে পারে না। যাই হোক, আমি চটপট বলছি। আবার ইন্দ্রাণী বাগচি দির ঘটনাটা বলে দিচ্ছি। এই ঘটনাটা কিন্তু বেশি দিন, একদম বোধহয় বছর খানেকের, এই করোনার 2 বছরের ঘটনা, করোনার পরের ঘটনা। আমি বলেছিলাম যে এই দিদি যাদবপুরে যেখানে থাকেন, ওনার যে এক বান্ধবী কথা আগের লাইভে আমি বলেছিলাম, করোনায় মৃত্যুর পর তাকে কিভাবে দেখা গেছিল। এটা হচ্ছে এই দিদিরই একটা ফ্ল্যাট আছে, যেখানে থাকেন তার পাশে একটা ফ্ল্যাট। এখন উনি ভাড়া দিয়েছেন বা কিছু, সেটা আমি জানি না, দিদি আমাকে বলেননি, ইন্দ্রাণী দিদি আমাকে বলেননি। যাই হোক, তা ওনার পাশের ফ্ল্যাটে একটি মেয়ে থাকে, তার বয়স মোটামুটি 38 বছর বয়স, উনি 37-38 বছর বয়স উনি বললেন। এবং এই মেয়েটি একটু অসুস্থ বলতে ওর একটু কিডনির প্রবলেম আছে, এরকম বিভিন্ন শারীরিক প্রবলেম আছে। ওর বিয়ে টিয়ে করেনি ও এখনো। তা ও বাবা মায়ের সঙ্গে ওই বাড়িতে থাকে, ওই ইন্দ্রাণী দিদি পাশের ফ্ল্যাটেই থাকে আর কি, যাদবপুরে এখানে। তো এটা বছর 2-1.5 হয়তো ঘটনা আমি বলছি, একদম নতুন ঘটনা বলছি। তো ইন্দ্রাণী দি আমাকে বলছে, জানো জুলিয়া, একদিনকে ওই মেয়েটি
ও মেয়েটি বোধহয় কলেজ স্কুল বা কলেজের টিচার বা এরকম একটা কিছু হবে, আমি ঠিক ভুলে গেছি, যেহেতু আমি এটা মাসখানেক আগে ঘটনাটা আমাকে উনি বলেছেন, আমি বলতে পারিনি, জমেছিল আমার কাছে। তা উনি যখন বলছেন, ওই মেয়েটি একদিন বলছে যে দেখো, মানে মাসিমা বলে ওনাকে কথা বলে, একদিন রাত্রিবেলা ও না ঘুমোচ্ছে, ওর ঘরে খাটে ঘুমোচ্ছে। ও বলছে আমি পরিষ্কার বুঝতে পারছি আমার বুকের ওপর দিয়ে না মনে হচ্ছে প্রথমে আমার বাবা হেঁটে যাচ্ছে, তারপরে আমার মা হেঁটে যাচ্ছে, আর আমার সারা গায়ে কেউ যেন ছোঁচ ফোটাচ্ছে, ইঞ্জেকশন যেমন দেয়, ইঞ্জেকশনের সিরিঞ্জ দিয়ে না কেউ ছোঁচ ফোটাচ্ছে। এবার উনি বলছে, ইন্দ্রাণী বলছে, তুই কি ঘুমোচ্ছিলিস, তুই কি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেছিস? বলছে একদম নয়, আমি জেগেছিলাম, কিন্তু আমি কথা বলতে পারছি না, আমি পুরো চোখ খোলা, আমার সজাগ, আমি সচেতন ছিলাম, আমি বুঝতে পারছি আমার বুকটা চাপ ধরছে, আমি কি একটা হেঁটে যাচ্ছে, কিন্তু আমি মা বাবা হাঁটলে আমি কেন বুঝবো না যে মা বাবা হাঁটছে, মা বাবা কেন হাঁটবে আমার বুকে, আমার সন্তানের বুকে, কারণ মা বাবা হাঁটে, কিন্তু আমি দেখতে আমার মনে হচ্ছে আমার বাবা হাঁটছে বুকের উপর দিয়ে, এবং সারা গায়ে আমাকে কেউ ইঞ্জেকশনের মানে সিরিঞ্জ ফোটাচ্ছে। বলছে এরকম অনেকক্ষণ না চলছে, বলছে আমার শরীরটা অস্থির অস্থির করছে, আমি পারছি না, বলছে আমার দম বেরিয়ে যাবে। এমন সময় বলছে আমি পাশের ঘরে একটা জায়গা, আলমারি, ছোট একটা আলমারি আছে, তার উপরে একটা ঠাকুর থাকে, ঠাকুরের আসন, ঠাকুর, তারপরে শাঁখ যে বাজায় রোজ, শাঁখ, দেশলাই সব না রাখা আছে পাশের ঘরটা, দরজা জানলা কিন্তু ঘরে পুরো বন্ধ। যখন আমার এই অস্বস্তিটা শরীরের মধ্যে হচ্ছে, আমাকে এরকম আমি তাকিয়ে আছি, বুঝছি কেউ হাঁটছে, অথচ আমি কোনো কথা বলতে পারছি না, হঠাৎ আমার কানে এলো পাশের ঘরে ওই ঠাকুরের আসন থেকে কিছু দেশলাই, একটা বাক্স আর বা কিছু আরো কিছু পড়ে গেল, মানে বেশ আওয়াজ হলো, কিন্তু ঘরে কোনো পাখা নেই, হাওয়া, ফ্যান চলছে না, দরজা জানলা খোলা নেই, কিচ্ছু নেই, ওটা পড়তে পারে না, মানে মানে ম্যাজিক তো না যেটা পড়ে যাবে ঠাকুরের আসন থেকে, কিন্তু ঠাকুরের আসনের উঁচু একটা মানে আলমারি, সেখান থেকে পড়ে গেল মাটিতে। আমি আওয়াজটা শুনতে পেলাম, এবং শুনে আমি দৌড়ে, যেন মনে হচ্ছে বুকের আমার যা চাপ ছিল আমি সব ফেলে দিয়ে আমি লাফ দিয়ে মনের জোর নিয়ে আমি খাটের থেকে নামলাম, নেমে ও ঘরে গেলাম, দেখছি হ্যাঁ সত্যিই তো ওই ঠাকুরের আসন থেকে ওগুলো পড়ে গেছে। তখন দেশলাইয়ের বাক্স যা যা পড়েছিল সবাই তুলে রাখলাম, রেখে আলো জ্বালিয়ে জল খেয়ে ঘরে এসে বসলাম। তখন যেন মনে হলো তখন আমার বুকটা ব্যথা হয়ে আছে, সারা শরীর যেন, যে এতক্ষণ ইঞ্জেকশন ওনার ফুটিয়েছে ওই ভদ্রমহিলার গায়ে, উনি ইন্দ্রাণী বলছে, ও বলছে আমার সারা শরীর তখন ব্যথা, যদি স্বপ্ন হবে তাহলে নিশ্চয়ই ঘুম থেকে উঠে গেলে আমার সারা শরীরে ব্যথা হবে না, বা আমার বুকটা চাপ থেকে থাকবে না, আমি যদি স্বপ্ন দেখি। তখনও বলছে হয়তো ঈশ্বরের অনেক কৃপা যে আমার ওই পাশের ঘরে ঠাকুরের আসন থেকে ওগুলো না পড়লে হয়তো আমি উঠতাম না, দেখতাম না, যেতাম না, তাহলে তো তখনই আমার কেউ কোনোভাবে আমাকে ওরকম বুকটা চেপে আমাকে মেরে ফেলতো, আমি মরে যেতাম। হয়তো ঠাকুরই আমাকে বাঁচিয়ে দিলেন, ওইভাবে ঠাকুরের আসন থেকে জিনিসগুলো পড়ে আমি গিয়ে তুলতে গেলাম বলে আমি বেঁচে গেলাম, না হলে হয়তো সেদিনই আমি শেষ হয়ে যেতাম। আমার জীবনে কেন এই ঘটনাটা ঘটলো আমার কাছে আজও মানে পরিষ্কার নয়। এটা আমাকে ইন্দ্রাণীদি বলেছিলেন, ইন্দ্রাণী বাগচি আমাদের সত্যিভূতের গল্পেরই গ্রুপ মেম্বার, তিনি আমাকে এটা পাঠিয়েছেন। হয়তো ইন্দ্রাণীদি এই মুহূর্তে নেই, কিন্তু ইন্দ্রাণীদি যখন শুনবেন তিনি বলবেন যে আমি সঠিক বললাম কিনা। তার এই ঘটনাটা কলকাতা শহরের মতন জায়গায় এরকম একটা ঘটনা যে এখনো আজও এক বছরের মধ্যে আজও এগুলো ঘটতে পারে, এটা না মানে ঘটলে কারোর জীবনে কেউ বিশ্বাস করবে না। এটা দিদি বললেন কেন হচ্ছে জুলি আমি জানি না, তুমি ঘটনাটা বলো, কারণ ও বলেছে তোমাকে বলতে বলতে, কারণ যদি বলি তাহলে হয়তো যদি যাতে ওর জীবনে আর কখনো এগুলো না ঘটে সবাইকে শুনিয়ে দেওয়ার জন্য। যাই হোক, আমি সেটাও আজকে শোনালাম। আজকে আমি তাহলে 3টে ঘটনা বললাম, অনেকক্ষণ সময় বললাম, প্রায় 11:15 বাজতে চললো। আপনাদের কার কেমন লেগেছে? মধুমিতা দিয়ে, তুমি মধুমিতা দিয়ে এসছো, থ্যাংক ইউ, বলছে খুব ভালো লাগলো, একদমই অন্যরকম। সত্যি আমাকে তো অনেকেই ঘটনাগুলো পাঠায়, কিন্তু যাদের ঘটনাগুলো না আমার মনে হয় একটু ভীষণ অন্যরকম, আমি না তাদের ঘটনাগুলো বলি। আর ইন্দ্রাণীদির ঘটনাটা একটা মানে এখনকার দিনে কলকাতা শহরে একটা অদ্ভুত ঘটনা। ইন্দ্রাণীদি বলছে আমি নিজেও বুঝতে পারিনি যে কেন ওর জীবনে এটা ঘটলো, ও নিজেও জানে না, তাই জন্য ইন্দ্রাণী বলছে তুমি একটুখানি ব্যাপারগুলো বলো না, যদি কেউ ব্যাপারটা বুঝতে পারে, যদি কেউ জানতে পারে, তাহলে যদি কেউ কমেন্টের মাধ্যমে জানায়, তাহলে আমি তার অন্ততপক্ষে
ওকে বলে দিতে পারবো। ঠিক আছে বলবো। আচ্ছা, দীপান্বিতা দাস বলছেন খুব ভালো লাগছে। মানে সত্যি কথা, আমার যে ঘটনাগুলো ভালো লাগে মনে হয় কি ঘটনাগুলো যেন একটা এক্সক্লুসিভ আমার মনে হয়, যার জন্যই ঘটনাগুলো আমি বলি, যেগুলো আমার মনে হয় যেটা মানে গতানুগতিক একটু বাইরে, তার মানে অস্বাভাবিকতাটা একটু অন্যরকম, সেই ঘটনাগুলো আমি বলি। আচ্ছা, আমার কাছে আরও যে ঘটনাগুলো আছে, আমি যেহেতু অনেকদিন বাদে এলাম, বেশ কয়েকটা ঘটনা জমা আছে আমার কাছে, কিন্তু আমি আজকে আর বলতে পারছি না, 11:15 বেজে গেছে, নেক্সট দিন বলবো। আচ্ছা, এবার আমি বলে দিই প্রতিবারের মতন, যারা মৌসুমী ভট্টাচার্য বলছেন খুব ভালো লাগছে। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। আমি তো আগেই বলেছিলাম আমার নোটিফিকেশান দিয়ে সকালবেলায় যে আমি যে ঘটনাগুলো বলবো আজকে, আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। যেহেতু এগুলো ঘটনাই, এগুলো কিন্তু কোনো গল্প নয়, সেই জন্য ঘটনাগুলো শুনতে আপনাদের ভালো লাগবে। গল্পের মতো তো নয় এটা, এগুলো কিন্তু সত্যি ঘটনাই, এগুলো মানুষের জীবনে ঘটা ঘটনা। আচ্ছা, যাই হোক, আপনারা যারা আমাকে এই ঘটনা পাঠাতে চান বা পাঠান, তারা তেমনিভাবেই পাঠিয়ে দেবেন, যেমন করে পাঠান আমাকে মেসেঞ্জারে পাঠাবেন, আমি তারপর তাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, তারা আমাকে যথারীতি আমাকে ফোন করে বা যেমন করে আপনারা করেন ভয়েস মেসেজে পাঠাবেন। আমি আপনাদের ঘটনাগুলো অবশ্যই বলবো, তবে হয়তো সঙ্গে সঙ্গে না হতে পারে, কিন্তু দু একটা এপিসোডের মধ্যেই হয়তো আমি চেষ্টা করবো ঘটনাগুলো বলে দেওয়ার। আচ্ছা, সেই জন্য কেউ যদি একটু দেরি হয় রাগ করবেন না। আর আমি মানে আপনাদের ঘটনাগুলো নিয়েই তো ঘটনাগুলো বলি, এবং আপনাদের ঘটনাগুলোই সকলের কাছে বলে তবেই তো তাদের ভালো লাগে, সেই জন্য আপনাদের ঘটনাগুলোর জন্যই আমিও কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করি। আচ্ছা, তাহলে আজকে এখানেই শেষ করব, আর আগামী দিনে আমি আবার খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আমার নতুন নতুন ঘটনাগুলো। যাদের ঘটনা আজকে আমি বলতে পারিনি, তাদের ঘটনাগুলো কিন্তু আমি আগামী দিনে বলবো, ঠিক আছে? আর যারা নামটা বলতে আজকে যার ঘটনাটা বললাম আমি তাদের নামটা বলতে পারলাম না, কারণ তারা আমাকে নাম বলতে বারণ করেছেন। আর যারা যেমন ইন্দ্রাণীর নাম আমি বললাম, যারা নাম বলতে বলেন তাদের নামটা আমি বলি, ঠিক আছে? তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নববর্ষের আবার আমি শেষ করার সময় আবার সকলকে আরেকবার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আজকের মতো আমি এখানে লাইভটা শেষ করছি, ঠিক আছে? শুভরাত্রি।